কথাটা বলে উনি চলে গেলেন। আয়নাব সাহেব চলে যাওয়ার সাথে সাথেই শখ পেটে হাত দিয়ে বলতে শুরু করলো। তোকে এক্ষুনি আসতে হলো? তোকে আমি কই রাখবো? তোর মা নিজেই অন্যের বাসায় থাকে। তুই আসলে তোকে আমি কোথায় রাখবো, কি খাওয়াবো? আমার মতো যদি তোর কপালটাও হয়। ভাবতেই শখের চোখে পানি চলে এসে এলো, ভরে গেল পানি দিয়ে। আয়নাব সাহেব খাবার নিয়ে এসে নিজের হাতে শখকে খাইয়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে শখকে চিন্তা করতে নিষেধ করে গেল। এজন্য শখ তার বাবাকে বেশি ভালোবাসে। যে কাজগুলো তার মায়ের করার কথা ছিল, তার বাবা মায়ের দায়িত্বগুলোই নিজে কতটা যত্ন সহকারে পালন করছে। আয়ান নিজের রুমে বসে বসে বিড়বিড় করছে। আয়ান কি করছে তা দেখতে এসে রুহি বলল। জেগে আছিস যে, ঘুমাস না কেন? বউকে দেখার নেশা লাগছে। কতদিন দেখি না বলো তো আপু। তুই তো ওর মুখ দেখতে চাস না, তাই জন্য চলে গেল। বাবা তার বউকে নিয়ে ঠিকই সংসার করছে, দুলাভাই তোমাকে নিয়ে সুখে সংসার করছে, আর আমি কপাল পোড়া 30টা বছর বউকে ছাড়া কাটিয়ে দিলাম। আয়, তোর মাথা খারাপ হয়ে গেছে। 30 বছর কই পাইলি? 3 মাস। তোমার কাছে 3 মাস হতে পারে আপু, আমার কাছে 30 বছরের সমান। আপু আমি বউয়ের কাছে যাব, আমার বউ আমাকে এনে দাও। নাটক করিস না তো আয়ান। থাকতে পারবি না তাহলে ছেড়ে গেলি কেন? জানিস না মেয়েটা কতটা একা? তুই ছাড়া মেয়েটার কেউ ছিল না। তুইও ছেড়ে গিয়েছিলি মেয়েটাকে। বাচ্চা মেয়ে আর কতটা সহ্য করবে? যেতে তো আমাকে হতোই, আর সহ্য করতে হবে না। এখন আমার বউয়ের কাছে যেতে হবে। বউয়ের নেশা লাগছে, বউ এনে দিবে নাকি আমার বউ আমাকেই নিয়ে আসতে হবে? তোর বউ তুই নিয়ে আয়, আমি তোর বড় বোন হই। লজ্জা শরম করতে শিখ। বউয়ের কাছে যাব, এখানে লজ্জা শরমের কি আছে? তোর সাথে কথা বলাই বৃথা। হ্যাঁ, সবাই বউ নিয়ে সংসার করছে, আর আমি বউয়ের কাছে যেতে চাইলেই দোষ। আয়নের কথা রুহির কার পর্যন্ত পৌঁছালো না। এবার মনে হয় মরেই যাব, আর পারবো না, বউকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু বউ তো আমাকে এত সহজে মেনে নিবে না। আজ ঝগড়া করতে যাই। কথাটা বলে আয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। শখের ঘুম আসছে না দেখে শখ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুই ভালো লাগছে না, একটু ঘুমানোর চেষ্টা করা উচিত ভেবে রুমে চলে আসলো শখ। শখ চলে আসতে আয়ান ব্যালকনি দিয়ে শখের রুমে চলে আসলো। হঠাৎ কাউকে দেখতে পেয়ে শখ চিৎকার করতে যাবে তার আগেই আয়ান শখের মুখ চেপে ধরে শক্ত করে শখকে জড়িয়ে ধরলো। আয়ানের মনে হচ্ছে বহু বছর পর তার দেহে প্রাণ ফিরে পেল। শখ নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছোটাছুটি করতে শুরু করে দিল, কিন্তু আয়ানের শক্তির সাথে না পেরে এক পর্যায়ে শান্ত হয়ে গেল শখ। আয়নের হাত হালকা হয়ে আসলে শখ নিজে সবটুকু শক্তি দিয়ে আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনি তো আমার মুখটাও দেখতে চান না, তাহলে কেন এসেছেন? চলে যান, এক্ষুনি আমার বাসা থেকে চলে যান। আমার বউ, আমার শ্বশুর বাড়ি, আমার যখন ইচ্ছে আসবো। আরে আপনি যাবেন নাকি সবাইকে ডাকবো? ডাকো। শখ সাথে সাথে চিৎকার করে আহনাব সাহেবকে ডাকতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আহনাব সাহেব রাহেলা বেগম আসলেন। শখ গিয়ে দরজা খুলে দিলেন। কি হয়েছে মা? তুই এত উত্তেজিত হয়ে গেছিস কেন? বাবা, তুমি এই লোককে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। আমি এই লোকের সহ্য করতে পারছি না একদম। আহনাব সাহেব আয়নকে দেখে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল। হ্যাঁ বাবা, তুমি এত রাতে কোন সমস্যা হয়েছে? তখন আয়ন খুব দুঃখী ভাব করে আহনাব সাহেবকে বলল। স্যার, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। আশা করব আপনি এর সঠিক বিচার করে দিবেন। শখ অবাক হয়ে তাকিয়ে যাচ্ছে আয়ানের দিকে। কি হয়েছে বাবা, আমাকে খুলে বলো। তখন আয়ান আহনাব সাহেবের হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলল। দেখুন স্যার, আমি 3 মাসের জন্য একটা কাজে বাহিরে গিয়েছিলাম। শখ আমার সাথে যেতে যেতে চেয়েছিল, আমি নিয়ে যাই নাই। সেজন্য আমাকে বাহিরে যাওয়ার পরের দিন ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। এটা কি ঠিক বলেন? ছোট একটা ব্যাপার নিয়ে। শখ আয়নের দিকে হা করে তাকিয়ে কি সুন্দর করে মিথ্যে কথা বলে যাচ্ছে। এই একদম বাজে কথা বলবেন না। আমি কোনো ডিভোর্স পেপার পাঠাইনি, বরং আপনি 15 দিন পরে আমার ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছেন। প্রমাণ দেখাও। শখ রুমে গিয়ে পেপারটি এনে আয়নের হাতে ধরিয়ে দিল। আয়ন বেশ অবাক হলো, শখ সত্যি কথা বলছে। দেখেছেন কে আসল অপরাধী? বাবা, তুমি এর সঠিক বিচার করে দাও। আহনাব সাহেব বোকা বনে গেল। আয়ান, বলছি কি বাবা, এটা তোমাদের ঠিক করে নেওয়া উচিত। বলেই চলে গেল ওনারা। আপনি মিথ্যে কথা কেন বললেন? আপনি আমাকে ঘুরতে নিয়ে যাননি, সেই জন্যই আমি আপনাকে ছেড়ে দিব। তা নয় তো কি? কতদিন পরে বরকে কাছে পেয়েছো, মন ভরে আদর করবে তা না করে আমাকে একা রেখে চলে আসলে। সবাই আপনার মতো স্বার্থপর না। শখ, চলে যান, আমাকে আমার মতো থাকতে দিন। তার মানে ডিভোর্স পেপারটা তুমি পাঠিয়েছো? বিশ্বাস করুন, আমি পাঠাইনি। তাহলে কে পাঠিয়েছে? আমি জানি না, আপনিও তো আমাকে পাঠিয়েছেন।
তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন পাঠাতে যাব? আমি না তোমার উপরে রাগ করে আছি? সেখানে ডিভোর্সের কোনো প্রশ্নই আসে না। চলে যান। আয়ান ঠোঁট এগিয়ে দিয়ে বলল। চুমু দাও, চলে যাচ্ছি। শখ চোখ বড় বড় করে রাগের চোখ নিয়ে তাকালো। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি, নিয়ে চলে যান। এটাই নিতে এসছেন তো? একদম বাজে কথা বলবে না। খুব কথা হয়েছে না তোমার? বাজে কথা বললাম কোথায়? সত্যি কথাই তো বলছি। আমার কথা হবে না তাহলে কার কথা হবে? চুপ করে থেকে তো ঠকে যাওয়া ছাড়া আর কিছুই পেলাম না। শখ, আপনি এখান থেকে চলে যান। আপনি আমার মুখ কি দেখতে চান না? আমি নিজেই আপনার মুখ দেখতে চাই না, ঘৃণা হয় আমার। এমন করে বলছো কেন? আমি তোমাকে সব কিছু বলবো। আমাকে ঘৃণা করো আর যাই করো, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে মেরে ফেলবো একদম। এত সুন্দর অভিনয় কোথা থেকে শিখেছেন স্যার? আপনি জানতেন আমি কতটা অসহায়, আপনি ছাড়া দুনিয়ায় আমার আপন বলতে কেউ ছিল না। আমি আপনার পা আঁকড়ে ধরেও আপনাকে আটকাতে পারিনি, পাগলের মতো কান্না করেছিলাম। আমার করুণ অবস্থা দেখেও আপনার নিষ্ঠুর মন এতটুকুও গলে যায়নি। বেইমানের মতো একা ফেলে চলে গেলেন। সেদিন আপনার ভালোবাসা কোথায় ছিল? আর আজ 3 মাস পর কোনো খোঁজ খবর না নিয়ে বেঁচে আছি নাকি মরে গেছি জানার প্রয়োজন মনে করেননি। আপনিও প্রমাণ করে দিলেন স্যার, সবাই এক, সবাই বিশ্বাসঘাতক, প্রতারক, বেইমান। আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শখের কথাগুলো উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই তার। সে সত্যি একটা বাজে অন্যায় করেছে, যার ক্ষমা কখনো হয় না। শখ যে ওর সাথে এখনো কথা বলছে, এটাই আয়নের কাছে অনেক। যখন আপনাকে আমার খুব করে দরকার ছিল, আপনাকে যখন খুব করে পাশে চেয়েছিলাম, তখন আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন স্যার। আমার এখন লোক দেখানো ভালোবাসা লাগবে না। আপনাকে আমার সহ্য হচ্ছে না, চলে যান আপনি। আয়ান অনুতপ্ত হয়ে বলল। আমাকে যা ইচ্ছে খুশি বলো। আমি জানি আমি অনেক অন্যায় করছি। তোমাকে তোমার খারাপ সময় একা ফেলে চলে গিয়েছিলাম, এর মাফ হয় না। তুমিও আমাকে মাফ করবে না। ঘৃণা করো কিন্তু ছেড়ে যাওয়ার কথা বলবে না। আমি সহ্য করতে পারি না। আপনি সহ্য করতে পারেন না, আর আমি প্রতিটা দিন রাত মাসের পর মাস সহ্য করছি। আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। মাথা মোটা লোক একটা, খালি হাতে আসে বউয়ের রাগ ভাঙাতে। কিন্তু তোর কি টাকার অভাব পড়েছে? তোর কাছে টাকা না থাকলে আমায় বলতি, আমি অনাথ হতে পারি, কিন্তু একটা গোলাপ ফুল কেনার জন্য তো 20-30 টাকা থাকে। উফ, এত সহজে মাপ করবো মনে করেছেন? যতটা কষ্ট পেয়েছি আগে সুদে আসলে মিটিয়ে দেব, তারপর মাপ। আমি তো আপনাকে অনেক বিশ্বাস ভরসা করতাম, আপনিও সব কিছু ভেঙে দিলেন স্যার। ভাবতে চোখের কোনো পানি আসলো। কোনো কথা না বলেই আয়ান শখকে পেছন থেকে জড়িয়ে ধরলো। শখ রেগে আয়ানকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। ছাড়ো আমায়, একদম টাচ করবেন না। আপনি আমায় স্পর্শ করলেও আমার ঘৃণা লাগে। আমি ঘৃণা করি আপনাকে। আমি তো ভালোবাসি। আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক তোমার মন জয় করে নিব, দেখো। কথাটা বলে শখের গালে চুমু খেতে লাগলো। শখ সামনের দিকে ঘুরে আয়ানকে ধাক্কা দিতে যাবে, তার আগে আয়ান শখকে শক্ত করে নিজের কাছে টেনে নিয়ে এসে শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। শখ ছোটাছুটি করেও আয়ানের শক্তির সাথে পেরে উঠছে না। এক পর্যায়ে শখও শান্ত হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর শখকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজের শখকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ছাড়ো আমার বাজে লোক একটা। আপনি এক্ষুনি যদি চলে না যান তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো। ডেকে কি বলবে? বলবো। আমিও সেটাই জানতে চাচ্ছি, কি বলবে। বলবো আপনি আমায় বিরক্ত করছেন। আচ্ছা বলো, আমি কি সবাইকে ডেকে দিতে সাহায্য করব? সবাইকে বলবে কিন্তু আমার বর আমাকে অনেক আদর করে দিয়েছে, কিন্তু তাতে আমার মন ভরে নাই। আরও আদর করতে বলছি, সে আদর করে দিচ্ছে না, তাই। চুপ করুন অশুভ লোক, আর একটা বাজে কথা বলবেন না। আপনার যদি লজ্জা থাকে তাহলে এক্ষুনি চলে যান। বউয়ের কাছে কিসের লজ্জা? কথাটা বলে শখের ঠোঁটে হালকা করে চুমু খেলো। ছাড়ুন আমাকে, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। তোমার যাওয়া লাগবে না, আমি চলে যাব একটু পরে। আমাকে একটু ঘুমাতে দাও, অনেক দিন ঘুমাই নাই শান্তিতে। তো আমি কি করব? আমি কি আপনাকে ধরে রেখেছি? চলে কেন যাচ্ছেন না? বেহার মতো পড়ে আছেন কেন? তোমাকে জড়িয়ে ধরে না ঘুমালে শান্তি পাই না। রাগ করো না, একটু পরে চলে যাব। আর বলতে হবে না। বলেই শখকে নিজের সাথে মিলিয়ে নিল। একদম টাচ করবেন না। কেন? পেটে হাত দিলে কি হবে? এত কৈফিয়ত আমি আপনাকে দিব না, অসহ্য লোক একটা। আয়ান আর কোনো কথা না বলে চোখ বন্ধ করে নিল। সারা রাজ্যের ঘুম তার চোখে এসে ধরা দিয়েছে। কতগুলো দিন সে ঘুম হয়নি। আল্লাহ আমাকে এতগুলো শক্তি দাও, আর হাতিটাকে সরিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। বিড়বিড় করতে করতে শখ ঘুমিয়ে গেল। সেও হয়তো একটু শান্তির ঘুমের অপেক্ষায় ছিল। পরের দিন সকালবেলা শখের ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখলো আয়ান নেই। আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও নেই। সত্যি কেউ চলে গেল। মনটাই খারাপ হয়ে গেল শখের। শখ ফ্রেশ হয়ে খাবার খেতে নিচে চলে আসলো। দুবার খাবার মুখে দিতে শখের গাটা কেমন যেন গুলিয়ে উঠলো। দৌড়ে গিয়ে প্রেসিংয়ে বমি করে দিল। বেঁচে থাকতে তোর বাবা মা জ্বালিয়েছে,
এখন তুই একটা হয়েছিস কালনাগিনী, আমাদের সারা দিন জ্বালিয়ে মারিস। তুই যেমন কালনাগিনী, তোর বাচ্চাও একটা কালসাপ হবে। জন্ম দেওয়ার আগেই মেরে ফেল, যাতে দুনিয়ায় এসে কারো জীবন নষ্ট না করে দেয়। কথাগুলো শখের বুকে গিয়ে আঘাত করলো। ভেতরটা ছারকার হয়ে যাচ্ছে। সে নিজেও একজন মা হয়ে কি করে বলে আমার সন্তানকে মেরে ফেলতে? কথাটা বলতে একবারও বুক কাঁপলো না। এই মাকে তো আমি চিনি না, মানুষ কিভাবে এতটা বদলে যায়। আরব সাহেব বাজার নিয়ে বাসায় ফিরলে রাহেলা বেগমের কথাগুলো সরে ফেলে। তার ইচ্ছে করছে রাহেলা বেগমকে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিতে। পাশে মেজামাই আছে, সেজন্য রক্তিম চোখে তাকিয়ে আছে রাহেলা বেগমের দিকে। মুনতাহা রেগে তার মাকে বলল, ছি মা, তুমি আর কতটা নিচে নামবে? তুমি মা হয়ে কি করে শখকে এসব কথা বললে? তোমার একবারও বুক কাঁপলো না? তুমি না শখকে কতটা ভালোবাসতে? তোমার সেই ভালোবাসা কোথায় গেল মা? তুমি এতটা বদলে কি করে গেলে? রাহেলা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শখকে কষ্ট দিতে গিয়ে কত কত বড় কথা বলে ফেলেছে। কোনো শত্রু এমন কথা বলে না। শখ এখনো বেসিং এর কাছে পাথর এনে দাঁড়িয়ে আছে। বাজে মানুষের কথায় কান্দিস না মা, তোর জন্য ঔষধ নিয়ে আসছি, খাবি চল। না বাবা, অনেক কিছু খেয়েছি, আর কিছুর দরকার নেই। অনেক করেছো, আর করতে হবে না। চলে যাচ্ছি আমি। আর আমার জন্য তোমার বাজে খরচ করতে হবে না। তোর খুব কথা হয়েছে তাই না? এই অবস্থায় কোথায় চাপি? আয়ান ভাইয়াদের বাসা থেকেও তো চলে আসছিস। আয়ান ভাইয়ার যে বাবা হবে এই খবরটা তাকে দিয়েছিস? না, কেন? প্রয়োজন মনে করিনি। উনি আমাকে যে কষ্টটা দিয়েছে এটা ওনার শাস্তি। খুব বড় হয়ে গেছিস তাই না রে? চল আমার সাথে, তোর জন্য কিছু নিয়ে আসছি, দেখবি কেমন হয়েছে। আমার কিছু লাগবে না। কেন শুধু শুধু আমায় দয়া দেখাতে আসো বলো তো আপু? এমনিতে অনেক দয়া করেছো, আর লাগবে না আমার। কথা কম বলবি। আপু, আমার কলেজে যেতে হবে, সামনে আমার এক্সাম। অনেক দিন কলেজে যাওয়া হয়নি। আমার নোটস সংগ্রহ করতে হবে। শখের যা মনের অবস্থা, এভাবে যেতে দিও না মুনতাহা, যদি ভুল কিছু করে বসে। তুমি ঠিক কথা বলেছ। মুনতাহা কিছু বলতে যাবে তার আগেই ফিয়াজ আয়েশাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। সকলের দৃষ্টি ওদের দিকে। আয়শা তুই? ভাই আয়শা তোমার সাথে কেন? তোমরা এভাবে সেজেছো কেন? শখ, আমি আর আয়েশা বিয়ে করছি। মজা করছো ভাইয়া? আয়শা মার খাবে কিন্তু। ভাই কি বলছে এসব? সত্যি কথা বলছি রে সব। এবার বিশ্বাস হলো? তোর আয়েশার সাথে আমার 3 বছরের রিলেশন। আয়েশা ছোট ছিল তাই বিয়ে করতে পারি নাই। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করে নিয়ে আসছি। শখের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। শেষে কিনা তার বেস্ট ফ্রেন্ডও ছেড়ে দিল না। হ্যাঁ? শখ কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। সবাই পেয়েছেটা কি আমাকে, যে যার মতো ঠকিয়ে যাচ্ছে? অনেক হয়েছে, কাউকে ক্ষমা করব না আমি। পরের দিন সকালবেলা শখ কালো শাড়ি পরে মাথায় হিজাব বেঁধে নিল। সামনে পরীক্ষা, এখন যদি পড়াশোনা না করি তাহলে নিশ্চিত ফেল করব। আজকে কলেজে গিয়ে নোট নিয়ে আসতে হবে। বলে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আনার সাহেব একা ছাড়তে না চাইলে শখের রাগের কারণে ছাড়তে বাধ্য হলো। রেগে যদি মেয়েটা কিছু করে বসে, শখ একটা সেজে রেখে নিল। গাড়ি চলতে শুরু করলো। পেছনে একটি গাড়ি শখের গাড়িটা ফলো করছে। শখ দেখতে না পেলেও যার দেখায় সে ঠিকই দেখছে। না, গাড়িটাকে বেশি এগোতে দেওয়া যাবে না। শখের যদি কোনো ক্ষতি করে ফেলে বলেই অর্ধেক রাস্তায় এসে নিজের গাড়িটি দাঁড় করিয়ে দিল আয়ান। আবে কে রে, আমাদের গাড়ির সামনে গাড়ি দাঁড় করাস? চিনিস আমাদের? তোর এত বড় দুঃসাহস, তোকে মেরে গুম করে দেব। একটা কাক পাখিও টের পাবে না। হাতে থাকা সানগ্লাস ঘোরাতে ঘোরাতে আয়ান গাড়ি থেকে বেরিয়ে এসে বলল, খুব শখ তাই না রে আয়ান চৌধুরীর বউকে ফলো করার? এবার দেখব কে কাকে গুম করে। যে যার মতো লুকিয়ে পড়, আমি খুঁজে পেলে দেহ থাকবে কিন্তু প্রাণ থাকবে না। আয়নের কথা লোকটি ভয়ে চুপসে গেল। কপালে হালকা হালকা বিন্দু বিন্দু ঘাম জমেছে। ভয়ে ভয়ে বলল, স্যার আপনি? আসলে স্যার, আব্রাহাম চৌধুরীকে বলে দিস আয়ান চৌধুরী যতদিন বেঁচে আছে শখের শরীরে একটা ফুলের টোকাও সে দিতে পারবে না। যদি ভুলেও চেষ্টা করে তার পরিণাম কি হবে? বুঝেছি স্যার, আর বলতে হবে না। আমাদের ভুল হয়ে গেছে। আজই আমরা শহর ছেড়ে চলে যাব। শেষবারের মতো সুযোগ দিন একটা। এমন করে বলছেন কেন? আপনারা জানেন আমি কতটা ভালো মানুষ। আমার দ্বারা এসব কাজ হবে? বলে লোকটির বুকে নিজের সবটুকু শক্তি দিয়ে লাথি মারলো আয়ান। তাল সামলাতে না পেরে লোকটি মাটিতে পড়ে গেল। আয়ান লোকটির হাতের ছুরিটা নিয়ে লোকটির গলায় হালকা করে চেপে ধরলো। গলা কিছুটা কেটে রক্তে পড়তে শুরু করলো। তুই জানিস তোরা কোথায় হাত দিতে যাচ্ছিলি? আয়ানের কলিজার দিকে। আর আয়ানের কলিজার দিকে যে হাত বাড়াবে আয়ান তার কলিজা বার করে দিবে। স্যার আমাদের ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন। আমরা কাজটা করতে চাই নাই, কিন্তু আপনার বাবা আমাদের হুমকি দিয়েছে।
আমরা যদি কাজ করে না দেই তাহলে আমাদের ছেলে মেয়েদের মেরে ফেলবে। আয়ানের চোখ অসম্ভব লাল হয়ে আছে, যে কেউ দেখলেই ভয় পাবে। আয়ান শান্ত হয়ে বলল, তোদের যেন আমি এই শহরে না দেখি। বলেই সানগ্লাসটা ঘোরাতে ঘোরাতে চলে গেল। আজকে কলেজে সবাই বেশ খুশি, এতদিন পরে আবার তাদের প্রিয় স্যারের ক্লাস করতে পারবে। আয়ান বাইরে যাওয়ার আগে পার্সোনালভাবে কলেজ থেকে পারমিশন নিয়েছিল সে 3 মাস কলেজে আসতে পারবে না, কিন্তু সে তার ক্লাস টাইমে অনলাইনে এসে লাইভে ক্লাস করাবে। এতদিন সে অনলাইনে ক্লাস করিয়েছে, দেশে আসার পরে আবার কলেজে জয়েন করেছে। সবাইকে বিষয়টি বললে আয়েশার উপরে সবাই রেগে যায়, কেউ আয়েশার সাথে কথা বলছে না। শেষে কিনা আয়শা আমাদের সেই বেইমান করলো। 3 বছর ধরে ফিয়াজ ভাইয়ার সাথে রিলেশন, আবার বিয়েও করেছে, আর আমরা এতটুকু জানতে পারলাম না। বেশি বিশ্বাস করলে যা হয় রে, ভাবতে পারি নাই আয়েশা আমাদের সাথে বেইমানি করবে। আমরা ওকে আপন ভাবছি, কিন্তু ও আমাদের প্রয়োজনে ব্যবহার করেছে। আমরা ওকে নিজের বোন মনে করতাম, আর আমাদের সাথে থেকে তলে তলে এত কিছু করলো, আর আমরা জানতেও পারলাম না। সেই বড় খেয়াল আর আয়েশা। আমরা ওকে আপন ভাবছি, কিন্তু আয়েশা আমাদের কোনোদিন আপন ভাবে নাই রে। সবাই স্বার্থপর। আমি স্বার্থপর না রে, তোরা সবাই আমার কথাটা আগে শুনবি, তারপরে আমাকে যা খুশি শাস্তি দিস। আমি তোদের শাস্তি মাথা পেতে নিব। পেছন থেকে বললো আয়শা। আয়শাকে দেখে সবাই যে যার মতো করে চলে গেল। শখ নিজের মতো হাঁটা শুরু করলো। শখ বোন আমার, প্লিজ একবার আমার কথাটা শোন। সব কিছু না জেনে শুনে ভুল বুঝিস না প্লিজ। শখ আয়েশার কথার কোনো উত্তর না দিয়ে হেঁটে চলছে। আয়েশা শখের পেছনে পেছনে যাচ্ছে। শখকে শাড়ি পরে কলেজে আসতে দেখে আয়ান রেগে শখের সামনে এসে দাঁড়ালো। তোমাকে শাড়ি পরে কলেজে আসতে বলছে কে? এত সাহস হয় কি করে তোমার? তোমাকে এভাবে চলাফেরা করতে নিষেধ করেছিলাম আমি। তোমার কি মনে নেই শখ? আমার ইচ্ছে হয়েছে আমি পড়েছি, তাতে আপনার কি স্যার? আমার যেভাবে খুশি আমি যেভাবে সেইভাবে চলাফেরা করব। আপনি স্যারের মতো থাকুন। একটা ছাত্রী কি পোশাক পরলো এটা দেখার দায়িত্ব তো আপনার না। আপনার দায়িত্ব শিক্ষা দেওয়ার, আপনি বরং সেটাই বেশি করে দিন। বড্ড সাহস হয়ে গেছে তোমার। অনেক হয়েছে আর না। ভাবছিলাম তোমাকে বুঝিয়ে ভালোভাবে নিজের কাছে নিয়ে যাব। তুমি ভালো কথা শোনার মেয়েই না। বলেই শখের হাত ধরে হাঁটতে শুরু করলো। ছাড়ুন আমায়, এটা আপনার কেমন ব্যবহার স্যার? হয়ে ছাত্রীর হাত ধরে টানুন। শখের কথা শুনে আয়ান দাঁড়িয়ে গেল। তুমি যদি স্যারদের সহ সবাইকে শরীর দেখিয়ে বেড়াতে পারো, আর কেউ হাত ধরে টান দিলেই দোষ। আবার আয়ান শখকে নিয়ে যেতে লাগলে শখ রেগে আয়ানের গালে থাপ্পড় বসিয়ে দিল। চিৎকার করে বলতে লাগলো, আমাকে কি আপনার লেজ কাটা কুকুর মনে হয়? যখন ইচ্ছে কাছে টেনে নেবেন, আবার যখন ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দিবেন, আর আমি কুকুরের মতো বারবার আপনার কাছে ছুটে যাব? কি মনে করেন নিজেকে? আমি অনাথ হতে পারি স্যার, নিজের আত্মসম্মান ভুলে যাইনি আমি। সকলের দৃষ্টি আয়ানের শখের দিকে। আয়ান রাগি চোখে সবার দিকে তাকাতেই সবাই যে যার মতো চলে গেল। কেউ কেউ হাসাহাসি করছে, কেউ বাজে মন্তব্য করছে। আয়ানের ভয়ে কেউ কিছু বলতে পারছে না, যে যার মতো কাজে চলে গেল। আস্তাগফিরুল্লাহ, তুমি আমার বউ লেজ কাটা কুকুর হতে যাবে কেন? আমি জানি আমার বউয়ের অনেক আত্মসম্মান, সেজন্য আমি নিজে তোমাকে নিয়ে যেতে এসেছি। যাবে চলো। আপনার লজ্জা করে না? বউয়ের কাছে কিসের লজ্জা? লজ্জা করলে কি বাবা হতে পারবো বলো বউ? আমাদের একটা ছোট রাজকুমারী আসবে। তুমি জানো আমি কত কিছু প্ল্যান করে রাখছি, তুমি কল্পনাও করতে পারবে না। আর রাগ করে থেকো না বউ, বাচ্চাদের পড়াশোনার দেরি হয়ে যাচ্ছে। মা হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না? আয়ানের কথা শুনে শখের কলেজে কেঁপে উঠলো। আয়নের থেকে সত্যি লুকিয়ে সে কোনো ভুল করছে না তো? আয়ান যদি আবার তাকে ভুল বুঝে, ভাবতেই গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমি এত সহজে হার মানবো না। ওনাকে ওনার শাস্তি পেতেই হবে। আপনার লজ্জা থাকা উচিত। একটু আগে আমি আপনাকে থাপ্পড় মারলাম, অন্য কেউ হলে কথা বলা তো দূর, নিজের আত্মসম্মান নিয়ে চলে যেত। আমার সম্মান মানে তোমার সম্মান। তুমি যদি নিজের হাতে নিজের সম্মান নষ্ট করো, তাহলে আমি কি করতে পারি? আয়ান মানেই বউ, আর বউ মানেই আয়ান। আমাকে মেরেছো, এখন বাসায় নিয়ে গিয়ে আদর করে দিবে চলো। বেহায়া লোক একটা, আপনার মতো বাজে লোক দুটো দেখিনি আর। কথাটা বলেই শখ হাঁটা শুরু করলো। বাইরে আসতে আয়ান শখের হাত ধরে ফেললো। আজকে তোমাকে আমার সাথেই যেতে হবে, তারপরে দেখবো শাড়ি পরে কি করে কলেজে আসো। আমি আপনার সাথে যাব না, দেখি আপনি কি করে আমায় নিয়ে যান। আয়ান শখকে গাড়িতে বসিয়ে দিতে যাবে, তার আগেই ফেয়াজ এসে বলল, আয়ান, তুমি এভাবে আমার বোনকে তার ইচ্ছের বিরুদ্ধে নিয়ে যেতে পারো না। দেখছো তো যাবে না, তাহলে কেন জোর করছো? ছেড়ে দাও বলছি। কিন্তু ভাইয়া, তোমার সাথে এমন কথা ছিল না। আশা করি ভরসার মূল্য দিবে। আয়ান মাথা নিচু করে ফেললো, তারপর শান্ত গলায় বলল,
আচ্ছা ভাইয়া, আমি চলে যাচ্ছি। মন খারাপ করে চলে গেল আয়ান। শখের বেশ কষ্ট হচ্ছে। এর থেকে বেশি কষ্ট উনি আমায় দিয়েছেন, এটুকু কষ্ট পেতেই। এসব ভাবছিল শখ। ফেয়াজ আয়েশাকে নিতে আসছিল। আয়ানের শখকে দেখে তাদের দিকে এগিয়ে আসে। আয়েশা শখের পেছনেই ছিল। শখ বোন আমার, চল বাসায় যাবি। আমার কথা আপনার ভাবতে হবে না, আপনি আপনার বউয়ের চিন্তা করুন। কথাটা বলেই রেগে চলে গেল শখ। একটা সিএনজি রেখে নিয়ে বাসায় আসলো শখ। প্রচন্ড ক্লান্ত লাগছে। বাসায় এসে ড্রয়িং রুমে বসে আছে শখ। তখনই আয়নার সাহেব এক গ্লাস দুধ নিয়ে এসে শখের মুখের সামনে ধরলো। তাড়াতাড়ি খেয়ে নে মা, শরীর খুব দুর্বল, সকালে অল্প খেয়ে বেরিয়েছিস। এভাবে খাওয়া দাওয়া করলে শরীর ভালো থাকবে বল? আমি খাবো না, তুমি নিয়ে যাও, ফ্রেশ হয়ে ঘুমাবো একটু। আগে খাবি তারপরে, না হলে কোথাও যেতে দিব না। শখ বিরক্ত হয়ে খেয়ে পড়ে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে শখ। এখন একটা ফ্রেশ ঘুম দেবে বিছানায় বসতেই ফেয়াজ এসে হাজির। শখের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শুনলাম তুই নাকি মা হবি, ঠিকমতো খাওয়া দাওয়া করিস না, শরীর খুব দুর্বল, চিন্তা করিস অনেক। এভাবে চলতে থাকলে বাচ্চা কি ভালো থাকবে? নিজের সাথে বাচ্চাও ক্ষতি করছিস তো। আপনার না ভাবলেও চলবে, আগে তো কখনো এত দরদ দেখাননি, এখন বউয়ের কথায় দরদ দেখাতে আসছেন। ভাই তার বোনের কাছে আসবে, তাও আবার কারো কথা শুনে, এটা কেমন কথা বললি রে বোন? বাবা, আপনিও দেখছি সবার মতো রং বদলাতে শুরু করে দিয়েছেন। কবে থেকে এত ভালোবাসা দেখাতে শুরু করলেন? আয়ান জানে সে বাবা হবে, তাকে জানিয়েছিস খবরটা? শখ এবার মাথা নিচু করে জবাব দিল, এখনো বলিস নাই? ওর বাবা হবার খবরটা ওকে জানিয়ে দিস কেমন? বেশি বাড়াবাড়ি ভালো না। আয়ান যা করছে তোর ভালোর জন্যই করছে, ওকে ভুল বুঝিস না। বলেই ফেয়াজ চলে গেল। ফেয়াজের কথার আগামাথা কিছুই বুঝলো না শখ, কিন্তু এতগুলো বছর পরে নিজের ভাইয়ের মতো ভালোবাসে পেয়েছে ফেয়াজের কথার মধ্যে। এর আগেও ফেয়াজ শখের সাথে কথা বলেছে, কই এর আগে তেমন ভালোবাসা অনুভব করেনি। এসব ভাবতে ভাবতে শখ ঘুমিয়ে গেল। শখের ঘুম ভাঙলো রাত 8টায়। ফ্রেশ হয়ে নিচে গেল। ড্রয়িং রুমে সবাই বসে আছে। কি রে, শরীর এখন কেমন আছে? দুপুরে না খেয়ে ঘুমিয়েছিস? চল খেতে বসবি। বললো মুনতাহা। সবাই খেতে বসলো। সবাই খাওয়া দাওয়া করে 9টার দিকে ঘুমোতে যাবে। তখনই কলিং বেল বেজে উঠলো। শখ গিয়ে দরজা খুলে দিল। আয়ানকে দেখে রেগে আয়ানের মুখের উপর দরজা লাগিয়ে দিল। আয়ান দরজার অভ্যাস থেকে বলল, শখ, দরজা খোলো। আমি তোমার কাছে ভালোবাসা চাই, ভিক্ষা না। তুমি এভাবে দরজা লাগিয়ে দিতে পারো না। আমি আপনার সাথে যাব না। কেন এসেছেন? চলে যান আপনি। বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে এসেছি, চলে যাওয়ার জন্য? আমি তোমাকে না নিয়ে আমি যাব না। আপনার ইচ্ছে, আমি যাব না আপনার সাথে। আর কেউ যদি দরজা খুলে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, কেউ আমায় আটকাতে পারবে না। কথাটা বলে নিজের রুমে চলে গেল শখ। মুনতাহার শুভ দরজা খুলে দেখলো আয়ান নেই। বাচ্চা হয়তো চলে গেছে। আয়ান রেগে গিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না শখ তার সাথে যাবে সে এখান থেকে এক পাও নড়বে না। সবাই যে যার মতো ঘুমোতে চলে গেল। রাত বাজে 12টা। হঠাৎ মুনতাহার ঘুম ভেঙে যায়। পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে আসতে জানালা দিয়ে চোখ যায়। আয়ানের দিকে ভিজে একাকার হয়ে গেছে। শরীরকে কাঁপুনি উঠে গেছে। নিজেই নিজেকে দু হাত দিয়ে ধরে আছে। মনে হচ্ছে হালকা করে ধাক্কা দিলে পড়ে যাবে। শখের জন্য আফসোস হলো মুনতাহার। মুনতাহা দৌড়ে গিয়ে শুভকে ডাকতে শুরু করলো। এই শুভ, ওঠো। আয়ান ভাই এখনো দাঁড়িয়ে আছে, বাইরে মেঘের গর্জন করছে। আয়ান ভাইয়ের ক্ষতি হয়ে যেতে পারে, তাড়াতাড়ি ভাইকে ভেতরে নিয়ে আসতে হবে। মুনতাহার কথা শুনে শুভ ধরপড়িয়ে উঠল। কি বলছো এসব? চলো গিয়ে দেখি। শুভ গিয়ে দেখলো সত্যি সত্যি আয়ান বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়লো। শুভ আর মুনতাহা যাওয়ার আগেই জ্ঞান হারিয়ে ফেলেছে। শুভ দৌড়ে গিয়ে আয়ানের মাথা শুভর কোলে তুলে নিল। ভাইয়া, এই ভাইয়া তাকাও। মুনতাহা, ভাইয়ার পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। ভাইয়া কি ছোট বাচ্চা হয়ে গেছে নাকি? এমন পাগলের মতো কাজ কেউ করে? শুভ কোনো রকম আয়ানকে ধরে বসার মধ্যে নিয়ে এসে কাপড় বদলে দিল। শরীরে কম্বল দিয়েও কাজ হচ্ছে না। সময়ের সাথে আয়ানের কাঁপুনি বেড়েই চলেছে। শুভ না পেরে তার পরিচিত ডক্টরকে ফোন করলো। ডক্টর কিছু পরামর্শ দিলেন। শুভ আর মুনতাহা মিলে আয়ানকে অল্প কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। সারা রাত দুজন মিলে আয়ানের সেবা করলো। পরের দিন সকালে শুভর ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখলো আয়ান নেই। চারদিকে তাকিয়ে কোথাও খুঁজে পেল না। বাইরে যাবে তার আগে মুনতাহা আসলো রুমে। মুনতাহা, ভাইয়া কোথায়? ভাইয়ার শরীর খুব খারাপ, হসপিটালে নিয়ে যেতে হবে। আমাকে ডাকো নাই কেন? কত বেলা হয়ে গেছে। ভাইয়া কোথায়? শান্ত হও, ভাইয়া ভোরে চলে গেছে। চলে গেছে মানে? তুমি জানো না ভাইয়ার কি অবস্থা? তুমি একা যেতে দিলে?
আমি কি যেতে দিতে চাইছিলাম নাকি? সকালে ডক্টর আঙ্কেল আসছিল, মাকে দিয়ে ফোন করিয়েছিলাম। এসে ভাইয়াকে দেখে গেছে, একটা ইঞ্জেকশনও করে গেছে, কিছু ওষুধ লিখে দিয়ে গেছে, আর ভাইয়াকে রেস্ট করতে বলে গেছে। ভাইয়া ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিল না, তবুও জোর করে বেরিয়ে গেছে, ধরে রাখতে পারি নাই। তোমাকে ডেকেছিলাম, তুমি শোনো নাই। এদিকে আয়ান বাসায় আসতে নীলিমা চৌধুরী অস্থির হয়ে বলে, সারাত কোথায় ছিলি? একটা ফোনও পর্যন্ত করিস নাই, আমাদের চিন্তা হয় না? তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয় নাই? বলতে বলতে কান্না করে দিল। মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। ঠিক আছে বললেই হয় না আয়ান ভাইয়া, তোমাকে দেখে ঠিক লাগছে না। তুমি তো ঠিক মতো কথাও বলতে পারছো না। মিহু তুই? হ্যাঁ ভাইয়া, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে কাল রাতেই এসেছিলাম। মিহুর কথা শুনে হালকা আসলো আয়ান। রুহি রেগে আয়ানকে মারতে যাবে, আয়ানের শরীরে হাত দিয়ে ভয় পেয়ে গেল। এ কি ভাই, তোর পুরো জ্বরে পড়ে যাচ্ছে। সারা রাত কোথায় ছিলি? কিছু খেয়েছিস? খেয়ে ঔষধ খেয়ে নিবি, চল। আপু, ওষুধ খেয়েছি, লাগবে না, আমি ঘুমাবো। আমাকে একটু পরে ডেকে দিও, কলেজে যেতে হবে। বলি ফাজলামি করছিস তুই? তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চল। সারা রাত কোথায় ছিলি? কালকে শখের কাছে ফোন দিয়েছিলাম, ওর কাছেও যাস নাই। শখের কথা মনে পড়তে আয়ান মিহুকে বলল, মিহু, বিয়ে করবি? আয়ানের কথা শুনে মিহুর মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছে। খুশি হয়ে বলল, আয়ান ভাইয়া, সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করবে? আমি তো তোমাকে বিয়ে করার জন্য সব সময় রাজি, কিন্তু তুমি আমাকে বিয়ে না করে শখ কে করেছো? তুমি জানো আমার বউ হবার, বউ সাজার কতটা ইচ্ছে। কবে বিয়ে করবে তাই বলো না, আমি বউ সেজে তোমার সামনে এসে হাজির হব। কালকে বউ সেজে চলে আসবি। শখের পরিবার, আমার পরিবার আর তোর পরিবার, আর কেউ থাকবে না বিয়েতে, মনে থাকে যেন। আয়ান, তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে। আর কিছু খেয়ে ঔষধ খেয়ে নিবি, তাহলে যদি তোর মাথা একটু ঠিক হয়। আয়ান কোনো কথা না বলে উপরে চলে গেল। মিহু খুশিতে মাকে ফোন করে জানালো মিহুর মাও খুব খুশি হয়েছে। বিকেলবেলা শখ বসে বসে ভাবছে, না, ওনার সাথে বেশি করা হয়ে যাচ্ছে, ওনার কাছে মাফ চাইতে হবে। রেডি হতে যাবে তার আগেই কলিং বেলটা বেজে উঠলো। মুনতাহা গিয়ে দরজাটা খুলে দিল। আয়ানকে দেখে উত্তেজিত হয়ে বলল, আয়ান ভাইয়া, তুমি এখন কেমন আছো? তুমি এই শরীর নিয়ে চলাফেরা করছো কেন? ডক্টর তোমাকে রেস্ট করতে বলছে, ভেতরে আসো। আরে আয়ন ভাইয়া, তুমি না বলে চলে গিয়েছিলে কেন? অনেক রেগে আছি। আয়ানকে ধরে ভিতরে নিয়ে আসলো শুভ। আয়ান বাবা, তোমার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কতটা ভালো আছো তা দেখতেই পাচ্ছি। কথা বলতে পারছো না ঠিক মতো, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে তোমার, পুরো শরীর কাঁপছে। ঠিক আছে, কিচ্ছু হবে না। শখ আয়ানের দিকে এগিয়ে আসলো। শখ কিছু বলতে হবে তার আগে আয়ান বলল, যেতে হবে না তোমাকে, নিতে আসি নাই। দরজা লাগিয়ে দিতে হবে না, আমি নিজে থেকে চলে যাচ্ছি। এই নাও বিয়ের কার্ড, কালকে সন্ধ্যাবেলা চলে আসবে। আপনারা সবাই আসবেন। বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল আয়ান। শখ ফেলফেল করে তাকিয়ে আছে, কি হলো কিছুই বুঝতে পারছে না। শখ, তোর এবার শান্তি হয়েছে? আয়ন ভাইয়া তোর পিছু ছেড়ে দিয়েছে, মেহুকে বিয়ে করছে। এবার সারা জীবনের জন্য তুই মুক্তি পেয়ে যাবি ভাইয়ের কাছ থেকে। কাল পুরো 4 ঘন্টা বৃষ্টিতে ভিজেছে, উনি এখনো ঠিক আছে, এটাই অনেক। কাল যদি আমি না দেখতাম তাহলে কি হতো আল্লাহই ভালো জানে। তুই এত নিষ্ঠুর কবে থেকে হলি রে শখ? তুই তো এমন ছিলি না। এসব কি বলছো আপু? আমি তো জানি না, আমাকে একবারও ডাকুনি। আমার ভাইয়া, আমি আর মুনতাহা মিলে সারাত সেবা করছি, তোমাকে ডাকার প্রয়োজন মনে করি নাই। এসে কি করতে? আমার ভাইয়ের যতটুকু প্রাণ ছিলে সেটাও কেড়ে নিতে। ভাইয়া, এবার ভালো হয়েছে। আমার বোনটা আয়ন ভাইয়াকে প্রচুর ভালোবাসে, তোমার মতো না, অবহেলা করবে, অনেক ভালো রাখবে। কথাটা শোনা মাত্রই শখের মনে হচ্ছে কেউ ওর কলিজাটা ভেতর থেকে বের করে নিয়ে আসছে। আমিও দেখবো উনি কিভাবে আরেকটা বিয়ে করেন। বলেই শখ চলে গেল। শখ রুমে গিয়ে আয়ানকে একটার পর একটা কল দিয়েই যাচ্ছে। আয়ান বারবার কলটা কেটে দিচ্ছে। শখ রেগে বারবার কল করছে। আয়ান বিরক্ত হয়ে অবশেষে ফোনটা সুইচ অফ করে দিল। তুমি বিয়ে করবে তাই না? আমিও দেখবো তুমি আমায় রেখে কি করে অন্য একটা মেয়েকে বিয়ে করো। কালকে আমি নিজে তোমার বিয়ে খেতে যাব। রেগে জোরে জোরে বলল শখ। এসব দেখে মুনতাহা শুভ হাসছে। এত সহজে তো ধরা দিব না শখ পাখি, এবার আমি না, তুমি নিজে আসবে আমার কাছে। বলেই শুয়ে পড়লো। শরীরটা বেশ খারাপ, আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো আয়ান। পরের দিন যথাযথ সময় আয়ানদের বাসায় ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলো। সবাই চলে এসছে, মিহুকে সাজানো হচ্ছে। দেখো আয়ান, আমার কিন্তু ভয় লাগছে। লাইক সিরিয়াসলি? তুমি ভয় পাচ্ছ?
দেখো, সময় কম, আমার শরীরটা ভালো না। আমার কিছু হয়ে যাওয়ার আগে কাজটা সেরে ফেলো। ছোট বোনের জামাই আমাকে এভাবে বিপদের মধ্যে ঢেলে দিলে? আচ্ছা চলো তাহলে তোমাকে বাসায় রেখে আসি, আমি না হয় অন্য কাউকে খুঁজে নিব। আয়ান, আমি তোমার ছোট বোনের বর আয়াস, তুমি আমার সাথে চোখ গরম দেখাও। আমার থেকে বেশি গরম নাকি তোমার চোখ? তোমার সাথে কথা বলে পারা যাবে না। আমি চুপ রইলাম। শখরাও চলে এসছে। বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে শখের। এতক্ষণ শক্ত থাকতে পারলেও এখন সে দুর্বলতা অনুভব করছে। ভেতরে আসতেই রুহি খুব সম্মান করে বসিয়ে দিল সবাইকে। শখ, কেমন আছো? তোমার মতো বোকা মেয়ে দুইটা দেখি নাই, যে কিনা নিজের বরের বিয়ে খেতে আসছে। শখ অসহায় দৃষ্টি তাকিয়ে আছে। আয়ান নিচে আসছিল শখকে দেখে শখের দিকে এগিয়ে আসলো। বাবা কি ভালোবাসা দেখেছো আপু? বরের বিয়ে খেতে চলে এসেছে। আপু, শখকে একটু বেশি বেশি খেতে দিবে। দেখো না দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, আমার বড় বউ বলে কথা। শখ রাগী চোখে আয়নের দিকে তাকালো। এভাবে তাকিয়ে আছো কেন? আগে কোনো দিন ছেলে দেখো নাই? আমি জানি আমি খুব সুন্দর, সবাই আমার উপরে ক্রাশ খায়, কিন্তু তুমি যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। আপনি একটা অসভ্য লোক। আপনার সাথে কথা বলে বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আমার রুচি এতটা খারাপ হয়ে গেছে যে আমি একটা রাম ছাগলকে দেখে ক্রাশ খাবো? যত সব। কিছুটা ভাব নিয়ে বলল। তুমি আমাকে রাম ছাগল বললে তুমি কি? তুমি নিজে একটা পেতনি। আমি পেতনি হলে আপনি কি? ছাগলের 3 নাম্বার বাচ্চা কোথাকার। দেখুন আপনার বউ চলে এসছে, যান না বউয়ের গলা ধরে বসে থাকুন। কথাগুলো বলতে বলতেই গলা ধরে এলো শখের। কেমন জানি কান্না চলে আসছে ভেতর থেকে। বাইরে যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি, ভেতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছি আমি। সেটা কি আপনি বুঝতে পারছেন না? এসব ভাবতে ভাবতেই পাশে তাকাতে আয়ান নেই। উনি কোথায় গেল? তার মানে উনি সত্যি বিয়েটা করবেন? চোখ গেল মিহুর পাশে। বরের মুখ ঢাকা ঢাকায় শখ বরের মুখ দেখতে পাচ্ছে না। দেখেও কি লাভ? আয়ানি তো না, এইখানে আর থাকা যাবে না। আমার আর সহ্য করার ক্ষমতা নেই। শখ চলে যাবে। তার আগে রুহি এসে শখকে ধরে ফেলল। কোথায় যাচ্ছ? বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না। শখ আর কোনো কথা বলল না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। বরকে কবুল বলতে বললো তাড়াতাড়ি কবুল বলে দিল। কাজী সাহেব মেয়র কাছে আসলো। রাফি এসে মেয়র মাথা খেয়ে দিচ্ছে বকবক করে। মেহ কোনো কথা বলছে না। কাজী সাহেব কবুল বলতে বললে জিসান বকবক আর জিসানের হাতের ফোনের আওয়াজের জন্য ছেলের নামই না শুনেই কবুল বলে দিল মিহু। অবশেষে বিবাহ সম্পূর্ণ হলো। শখ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে। আয়নের মুখটা একবার দেখার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছে না। খুব শখ তাই না 2 বউ নিয়ে সংসার করার? আমি যদি আপনাকে জেলের ভাত না খাইয়েছি তাহলে আমার নামও শখ না। কি সুন্দর বিয়েটা হয়ে গেলে তাই না বলো বউ? কি সুন্দর লাগছে দুজনকে, একদম রাজজটক। রাজজোটক না ছাই। মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? কি সুন্দর গিরগিটির মতো রং বদলে ফেললো। 2 দিন আগেও আমার পেছনে ঘুরঘুর করেছে, আর এখন চরিত্রহীন ছেলেদের মতো আরেকটা বিয়ে করে নিল। একদম বাজে কথা বলবে না। আমাকে তোমার কোন দিক দিয়ে চরিত্রহীন ছেলে মনে হয়? আমার মতো ভালো ছেলে পুরো পৃথিবীতে নেই। একটা বউয়ের জ্বালাই বাঁচি না, আর একটা বিয়ে করে বিপদ ঘরে আনবো নাকি? শখ পেছনে তাকে অবাক হয়ে বলল। আপনি কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আপনি এখানে তাহলে ওখানে কে? সব কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? আমাকে খুঁজছিলে কেন তাই বলো। কোচো আপনাকে খুঁজছিলাম। এখনই তো বললে আমাকে নাকি জেলের ভাত খাওয়াবে, তা না হলে তোমার নাম শখ না। তুমি আমাকে জেলের ভাত খাওয়াতে পারবে না, তাই তোমার নাম শখের সাথে পাখি যোগ করে শখ পাখি রাখলাম। কেমন হয়েছে বলো? কিছু বলতে যাবে তার আগেই মিহুর চিৎকার ভেসে আসলো। আয়াস তুমি এখানে? আয়ান ভাইয়া কোথায়? তুমি এখানে কি করছো? আয়াসের সাথেই তোমার বিয়ে হয়েছে মিহু? কি বলছো এইসব? আমি এই বিয়ে মানি না। আয়ান ভাই আমাকে ঠকিয়েছে। আয়াস, তোমাকে তো আমি খুন করে ফেলবো। তোমার সাহস হয় কি করে আমাকে বিয়ে করার? আমি কিছু করি নাই। আয়ান আমাকে নিয়ে আসছে, আমি ওকে বারবার বলছি, কিন্তু ও আমার কথা শোনে নাই। আয়ান ভাইয়া, তুমি আমাকে এভাবে ধোঁকা দিলে। আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার নামে মামলা করব। তুমি আমাকে বিয়ের আশা দিয়ে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিলে। আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আমি তোর ভাই হই না? তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? বোনের বিয়ে তো ভাইকেই দিতে হবে তাই না বল?
আমি শুধু ভাইয়ের দায়িত্ব পালন করছি। আর তুই তো বললি তোর বিয়ে করার বউ সাজার খুব শখ, তাই ভাই হয়ে বোনের শখ পূরণ করে দিলাম। আমি এই বলদটাকে বিয়ে করতে চাইনি, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। আমি জানতাম তুমি পরে অস্বীকার করতে পারো, তাই আমি আগেই তোমার ভয়েস রেকর্ড করে রেখেছিলাম। ওই, তোকে কখন বললাম আমি তোকে বিয়ে করব? আমি তোকে বলছি মিহু বিয়ে করবি, কাকে করবি সেটা বলি নাই। আর এটাও বলি নাই মিহু আমাকে বিয়ে করবি। আমার কথা না বুঝে তোকে এত হাইপার হতে আমি বলেছিলাম, তুই নিজের ইচ্ছায় বিয়ে করেছিস আর এখন আমাকে দোষ দিচ্ছিস। কই দেখা তোর ভয়েস রেকর্ড, সবাই শুনুক কোথায় আমি তোকে বিয়ে করার কথা বলছি। তুমি আমাকে এভাবে ঠকালে আয়ান ভাইয়া? তুমি কি মনে করেছো আমাকে এভাবে ঠকিয়ে তুমি শখকে আর শখের বাচ্চাকে নিয়ে সুখে সংসার করবে আর আমি বসে বসে দেখবো, তাই না? আমি আজ শখ আর ওর বাচ্চা দুজনকে মেরে ফেলবো। ওর বাচ্চার জন্যই তুমি আমার সাথে এমন করবে, তাই না? বাচ্চাই যদি না থাকে তাহলে তখন বুঝবে হারানোর ব্যথা কি জিনিস। আমি তোমাকে হারিয়েছি, তুমি এবার নিজের বাচ্চা হারিয়ে বুঝবে ব্যথাটা কোথায় লাগে। কথাটা বলে হাতের কাছে থেকে ফুলদানি নিয়ে শখের দিকে এগিয়ে যেতে লাগলো। আয়ান আস্তে করে বলে উঠলো, বাচ্চা। রুহি সহ সবাই অবাক হয়ে গেল মেহুর কথায়। মেহু শখের অনেকটা কাছে চলে গেছে। মেহু একদম পাগল হয়ে গেছে। ফুলদানি শখের পেটের দিকে ছুটতে যাবে তার আগেই শখ আমার বাচ্চা বলেই পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়লো। মেহু যেন তার পেটে আঘাত করতে না পারে ফিয়াজ এসে মেহুর থেকে ফুলদানিটা কেড়ে নিয়ে থাপ্পড় বসিয়ে দিল মেহুর কানে। তোর সাহস কম না? তুই আমার বোনের দিকে হাত বাড়াস, তোকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিব। তুই চিনিস আমি কে? রুহি গিয়ে শখকে তুলে নিজের সাথে মিলিয়ে নিল। ভয় পেও না, আমরা আছি, কিচ্ছু হবে না। আয়ানের দিকে তাকালো। আয়ান শখের দিকে তাকিয়ে আছে, দু চোখ অসম্ভব লাল হয়ে আছে, খুব শান্ত চোখে তাকিয়ে আছে শখের দিকে। মিহু, তুই জানিস আমি বিবাহিত, তবু যদি তুই আমার সংসার ভাঙতে আসিস, আমার বউ হবার স্বপ্ন দেখিস, তাহলে আমি কেন এতটুকু করতে পারবো না? আয়াস এমনিতে অনেক ভালো ছেলে, তোকে খুব ভালোবাসে, তোকে খুব ভালো রাখবে। আমাকে এখন জ্বালাস না, এখন অনেক কিছু বাকি আছে, তুই যেন কোনো ঝামেলা করতে না পারিস, তাই তোর ঝামেলা শেষ করে দিলাম। আয়াস, তুমি তোমার বউকে নিয়ে চলে যাও, আমি রেগে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি এই মেয়েকে ছেলের বউ হিসেবে মানি না। আমার ঘরে আমি এই মেয়েকে বউ করে তুলব না, বলল রাহেলা বেগম। আয়ান, তুই কাজটা ঠিক করলি না, তোকে আমি দেখে নিব। আমি আমার মেয়েকে ওই ছেলের সাথে কিছুতেই পাঠাবো না। বলেই মিহুকে নিয়ে চলে গেল মিহুর মা। আয়াসকে নিয়ে রেগে চলে গেল রাহেলা বেগম। আব্রাহাম চৌধুরী কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন, একটু আগে এসে সবকিছু শুনে তার মাথায় আগুন ধরে গেছে। রেগে রুমের মধ্যে বসে আছে। ছেলেটা বড্ড বার বেড়েছে, একটা কিছু করে ভেঙে দিতে হবে। আয়ান কাউকে কিছু না বলে সোজা বাবার রুমে চলে আসলো। বাবা আসবো? কথাটা খুব শান্ত হয়ে বলল আয়ান। ছেলের এমন শান্ত হয়ে কথা বলে দেখে আব্রাহাম চৌধুরী কিছুটা ভয় পেয়ে গেল, তবুও রেগে বলল, তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমার সাথে একটু ড্রয়িং রুমে পর্যন্ত যাবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। আয়ান আর কোনো কথা না বলে আব্রাহাম চৌধুরীর চোখ ধরে ফেললো দুই হাত দিয়ে। আরে কি করছো আয়ান, ফাজলামের একটা সীমা থাকে। আয়ান কোনো কথা না বলে তার বাবাকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে চোখ খুলে দিয়ে বলল, বাবা সারপ্রাইজ। আয়ানের বাবা দেখলো পুরো বাসা পুলিশ ঘিরে রেখেছে, ড্রয়িং রুমে সবাই বসে আছে, সবার মুখে প্রশ্নের ছাপ। আব্রাহাম চৌধুরী ভয়ে কাঁপতে শুরু করলো। তার মানে সে যেটা আন্দাজ করেছিল সেটাই সত্যি হলো। অফিসার নিয়ে যান এই খুনিকে। আব্রাহাম চৌধুরী দিকে তাকিয়ে বলল, আয়ান। আয়ান, তুমি এসব কি বলছো? আমি তোমার বাবা হই, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? আমি জানি, আমি একজন খুনির সাথে কথা বলছি, আর একজন খুনির সাথে কিভাবে কথা বলতে হয় আমার ভালো করে জানা আছে। কি এমন হলো তোমার? তুমি তোমার ভাইয়ের খুনির মেয়েকে শাস্তি না দিয়ে আমাকে শাস্তি দিতে যাচ্ছ? একদম শখের দিকে আঙুল তুলবে না বাবা। আমাকে কি 3 বছরের ছোট বাচ্চা পেয়েছো? আমাকে যা বোঝাবে আমি তাই শুনবো। সেদিন আমি তোমার কথা শুনে শখকে আঘাত করেছি, অবহেলা করেছি। যখন আমার শখের পাশে থাকা উচিত ছিল তখন ওকে একা করে দিয়ে চলে গিয়েছি। কেন জানো? কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আজ আমার কাছে সব কিছুর প্রমাণ আছে। আজ তুমি কোথায় যাবে আব্রাহাম চৌধুরী? যে খেলা তুমি শুরু করেছিলে আমি সে খেলা শেষ করে দিব এবার। আয়ান, আমি তোমার বাবা হই, তুমি আমার নাম ধরে ডাকছো? তোমার সাহসের তারিফ করতে হয়। আপনারও সাহসের তারিফ করতে হয় মিস্টার চৌধুরী। কি সুন্দর নিজের ছেলেকে মেরে ফেললেন নিজের স্বার্থের জন্য। শখের বাবা মাকেও তুমি খুন করেছো বাবা। আজ তোমার পালানোর কোনো জায়গা নেই। আব্রাহাম চৌধুরী পালাতে লাগলে আয়ান ধরে বলল, কোথায় পালাচ্ছ বাবা?
আমাকে যেমন বউয়ের থেকে দূরে করে দিয়েছিলে, এখন তুমি বউয়ের থেকে দূরে থেকে দেখো কতটা কষ্ট হয়। আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসছি, তুমি কয়টা দিন ঘুরে আসো। আমাকে বউহারা করিয়ে দিয়েছিলে, এখন নিজে বউহারা হয়ে দেখো কেমন লাগে। কিছুটা ভাব নিয়ে বলল। আব্রাহাম চৌধুরী রেগে আয়ানের দিকে তাকালো। আমি জানতাম আয়ান তুমি এত সহজে সব কিছু মেনে নেওয়ার ছেলে না, কিন্তু এত কিছু করে ফেলবে আমি কল্পনাও করতে পারি নাই। না হলে তোমার শখের সাথে তোমাকেও শেষ করে দিতাম। তোমার কাছে কি প্রমাণ আছে আয়ান? কতগুলো প্রমাণ তুমি দেখতে চাও? তুমি আমার বাবার জন্য আমি এখনো চুপ আছি। আমি চাই তোমার শাস্তি আইন নিজে দিবে। প্রমাণ ছাড়া কথা বলছো আয়ান? আয়ান প্রমাণ ছাড়া কথা বলে না বাবা। বলেই আয়ানের বাবা সেদিন আয়ানকে যে ভিডিওটা দেখিয়েছিল, আয়ান অরিজিনাল ভিডিওটা দেখিয়ে দিল সবাইকে, যেখানে আফরানকে আব্রাহাম চৌধুরী গুলি করছে। আয়ান আরও ভিডিও দেখালো, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আব্রাহাম চৌধুরী আনাব সাহেবের মাথায় গান ধরে ভয় দেখিয়ে বলিয়ে নিচ্ছে। আমি আমার ভাই ভাবিকেও ছেড়ে দিই নাই। আমি এসব কিছু কার জন্য করছি? তোর জন্য করছি। আমি না থাকলে তোর কি হবে? তোর ভবিষ্যতের কথা চিন্তা করে এত কিছু করা। শখের খালি 18 বছর পূরণ হওয়ার অপেক্ষা। পাশেই জান্নাত আর তার স্বামী দাঁড়িয়ে আছে। জান্নাতের স্বামী বলে উঠল, আমি আর পারছি না অপেক্ষা করতে। আমি ওই শখকে আজই মেরে ফেলবো। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার 12 বছরের ফল তুমি এইভাবে নষ্ট করে দিতে পারো না। তখন রেগে জান্নাত আর তার স্বামী বেরিয়ে যায়। খুব সুন্দর কাজ করেছো আহনাব। এবার যদি মুখ খোলো তোমার সাথে তোমার পরিবারকেও শেষ করে দিব। বলেই উনি চলে গেলেন। আরও প্রমাণ লাগবে? লাগলে বলো, দিয়ে দিচ্ছি। এসব তুমি কোথায় পেলে? এসব আমি দিয়েছি বস। কলেজে সেই মেয়েটির বাবা যাকে আয়ান মাফ করে দিয়েছিল, আগের থেকে কতটা পরিবর্তন হয়ে গেছে। পাশে মেয়েটিও আছে, আগের থেকে ভদ্র হয়ে গেছে, সুন্দরভাবে চলাফেরা করে। তুমি এখানে? তোমাকে তো আমি আমেরিকায় পাঠিয়ে দিয়েছিলাম। আমি তো 3 মাস বউ রেখে এমনি এমনি বাহিরে থাকি নাই। আমি পুরো 3 মাস ধরে ওনাকে খুঁজে বেড়েছি, তারপরে ওনাকে সাথে নিয়ে সব কিছু জোগাড় করেছি। এর জন্য ফিয়াজ ভাইয়া আমাকে অনেক সাহায্য করেছে। ভাইয়ার উপকার আমি কোনোদিন ভুলব না। ফিয়াজ করেছে মানে? ওর তো... হ্যাঁ, আমার কিচ্ছু মনে ছিল না। তার সুযোগ নিয়ে আপনি আমাকে দিয়ে আমার বোনকে মারতে চেয়েছিলেন, যেন সাপও না মরে আর লাঠিও না ভাঙে। এখন আমার সব কিছু মনে পড়ে গেছে। এখন আপনি কোথায় যাবেন আব্রাহাম চৌধুরী? সেদিন আমার বাবা মা আপনার কল পেয়ে আপনার কাছে গিয়েছিল, তারপরে আর বাসায় আসে নাই কেন? উত্তর দিন। আপনি তো আপনার সন্তানদের নিয়ে সুখেই আছেন, তাহলে আমাদের কেন এতিম বানালেন? কি অন্যায় করেছিলাম? আপনারা খুব ভালো বন্ধু ছিলেন, তাহলে কেন এতটা শত্রু হয়ে উঠলেন একে অপরের? ফিয়াজ ভাইয়া, তোমার সব কিছু মনে ছিল? আয়াস যে তোমাকে আঘাত করেছিল সেজন্য তুমি সব কিছু ভুলে যাও নাই? বাবা তোমার স্মৃতি বছরের পর বছর ইনজেকশনের মাধ্যমে নষ্ট করে ফেলতে চেয়েছিল, তুমি যেন মুখ খুলতে না পারো। আমার কাছে প্রমাণ আছে, আমি ডক্টরের কাছ থেকে নিয়ে আসছি, তোমাকে নিজের ছেলের পরিচয় দিয়ে। আর পাগল বলে এই ইনজেকশন দেওয়া হতো। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না আব্রাহাম চৌধুরী। নীলিমা চৌধুরী গিয়ে কষের থাপ্পড় বসিয়ে দিল আব্রাহাম চৌধুরীর গায়ের। আমি তোমাকে কতটা ভরসা করেছিলাম, আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো। তুমি এতটা জঘন্য মানুষ? তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমাকে মেরে ফেলা উচিত। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে ওই নিহালের জন্য। আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি। নিহাল আমার সাথে বেইমানি করেছে, ওর জন্য আমি জান্নাতের মাকে হারিয়েছি। 10,000 টাকার জন্য জান্নাতের মা মারা গিয়েছিল। আমার সেদিন কী অপরাধ ছিল বলো তোমরা? নিহাল আমার খুব ভালো বন্ধু ছিল। আমার থেকে টাকা নিয়ে দুজন একসাথে বিজনেস শুরু করি। ও সফল হয়ে যায় আর আমি ব্যর্থ হয়ে যাই। আমার কাছে টাকা পয়সা কিছু ছিল না। নিহাল আমার থেকে যে টাকা নিয়েছিল সেখান থেকে আমি 10,000 টাকা চেয়েছিলাম, ও আমাকে দেয় না। আমার জান্নাতের মা প্রসব যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করেছিল। আমি আমার শরীরে রক্ত বিক্রি করে হসপিটালের টাকা দিয়েছিলাম কিছুটা। আর নীলিমা আমাকে অনেক সাহায্য করেছিল। তার গলায় স্বর্ণের চেন ছিল, হাতের আংটি ছিল, আমাকে বিক্রি করে টাকা দিয়েছিল। নীলিমারা বড়লোক বাড়ির মেয়ে ছিল না, চাইলে 10,000 টাকা দিয়ে দিতে পারবে। আমার অবস্থা খারাপ ছিল, নিহালের অনেক টাকা ছিল, চাইলে আমাকে দিতে পারতো। আমি তো ওর টাকা চেয়েছিলাম না, আমি আমার টাকা চেয়েছি। সেটা দিতেও সে অস্বীকার করে। টাকা দিতে দেরি করে দেওয়ার জন্য জান্নাতকে পেলেও আমি জান্নাতের মাকে পেলাম না। তখনই ঠিক করে নিয়েছি আমার সন্তান যেমন মাহরা হয়েছে
নিহালের সন্তানদের আমি তেমন বাবা হারা করব। তার জন্য আমাকে অনেক শক্তিশালী হতে হবে। দিনরাত পরিশ্রম করতে শুরু করলাম। কয়েকদিন পরে ফিয়াজ হলো। আমি বছরের পর বছর কাজ করে গেছি। আমার জান্নাতের বয়স যখন 10, তখন আমি আমার বিজনেসে সফলতা অর্জন করি। অনেক ক্ষমতা পেয়ে যাই। সবাই আমাকে চিনত, জানতো সময় এসে গেছে প্রতিশোধ নেওয়ার। আমি আবার নিহালের সাথে বন্ধুর মতো হয়ে যাই। ফিয়াজ তখন বড় হয়ে গিয়েছিল। শখ তখন ছোট 3 মাসের দুধের বাচ্চা। আমি 4 জনকেই মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু নিহাল খুব চালাক ছিল। কিছু বুঝতে পেরে ফিয়াজ আর শখকে লুকিয়ে রাখে। আমি সেদিন জরুরি কল করে ডাকি নিহালদের। বিশ্বাস করে ওরাও চলে আসে। কিন্তু আপনার ভুল হচ্ছে আঙ্কেল। আব্বু আপনাকে টাকা দিতে চেয়েছিল। আব্বুর ব্যাংকে অনেক ঋণ হয়ে গিয়েছিল। আমাদের সব কিছু নিলামে উঠে যেত। সেজন্য আব্বু পাগল হয়ে গিয়েছিল। পরে সব কিছু জানতে পারলে আব্বু খুব অনুতপ্ত হয়। আপনার কাছে মাপ চাইতে গিয়েছিল। আপনাকে আব্বুর একটা কোম্পানি দিয়ে দিতে চেয়েছিল। আজ আপনি সফল। আপনার যে এত বড় কোম্পানির মালিক শুধুমাত্র আব্বুর জন্য। এত কিছু এত সহজে পেয়ে গেলেন। একবারও ভাবলেন না পেছনে থেকে আব্বু আপনার মাথার উপরে ছায়া হয়েছিল। লজ্জায় সামনে আসতে পারেনি। আব্বু তার অপরাধের জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু আমার ভাই কি করেছিল বাবা? তুমি ওকে কেন মারলে? আমার সব কিছু জেনে গিয়েছিল আর নিহালের কাছে সব কিছু বলে দিয়েছিল। তাই নিহালর বউয়ার আফরানকে আমি মেরে ফেলেছিলাম। আমি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ রাখতে চেয়েছিলাম না। এত কিছু করে তুমি কি পেলে? না পেলে বড় আপুকে, আর না পেলে সুন্দর একটা জীবন। আমি তোমাকে একটা সহজ সরল মানুষ মনে করতাম। নিজের কথা চিন্তা না করে আপুকে মারা যাওয়ার পরে তোমার আর জান্নাতের কথা চিন্তা করে তোমার সংসারে বউ হয়ে আসছি। আমি তোমাদের জন্য পুরো জীবনটা নষ্ট করে ফেলেছি, আর তুমি আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিলে। তুমি খুনি। তোমার মতো খুনির বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ আমি তোমাকে নিজের হাতে খুন করে ফেলবো। তুমি কোনোদিনও জান্নাতের মা হয়ে উঠতে পেরেছিলে নীলিমা? জান্নাতের জন্য আমি কি করি নাই? জান্নাত আমাকে দেখতে পারতো না, আমাকে কি বাজে বাজে কথা বলতো। বাসার কুকুরের সাথেও মানুষ ভালো ব্যবহার করত, যেটা জান্নাত আমার সাথে করতো না। তুমি দেখেও চুপ থাকতে, আর আজ বলছো কি করেছি আমি? নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে তোমার আর জান্নাতের হাত ধরেছি। শেষ বয়সে এসে আমাকে এসব কথা শুনতে হলো। তুমি বা তোমার ছেলে মেয়ে কারো কোনো গুরুত্ব আমার জীবনে নেই। আফরানের সাথে রুহি আর আয়ানকে মেরে ফেলে এত ঝামেলা হতো না। শখকে যখনই মাঠে দিয়েছি তখনই আয়ান এসে বাঁচিয়ে নিয়েছে। আমার সাজানো খেলা সব কিছু আয়ান শেষ করে দিয়েছে। আয়ানকে আমি শেষ করে ফেলবো। আমাদের একটু ভালোবাসলে কি হতো তোমার বাবা? আমাদের কেন ভালোবাসলে না? আমরা কি জান্নাত আপুকে কম ভালোবাসি? জান্নাত আপু আমাদের কোনো দিন নিজের মনে করে নাই। সারাদিন সৎ ভাই বোন বলে দূরে ঠেলে দিয়েছে। এতে আমাদের কি দোষ? তোর দোষ, তুই আমার জান্নাত মায়ের খুনির মেয়ে সব বাঁচিয়ে দিয়েছিস। তোর দোষ, তুই আমার জান্নাত মায়ের খুনির মেয়েকে সবসময় বাঁচিয়ে দিয়েছিস, আগলে রেখেছিস। এবার তুই সন্তানের বাবা হবি, আমিও দেখবো শখ, আর তোর সন্তান কি করে বাঁচাস। তুমি পাগল হয়ে গেছো বাবা? তোমার মাথা খারাপ হয়ে গেছে। অফিসার, ওনাকে নিয়ে যান। ওনাকে আমি সহ্য করতে পারছি না। মা দেখো আয়ান কেমন করছে, ওকে ধরো, ও পড়ে যাবে তো। বলতে বলতেই আয়ান জ্ঞান হারিয়ে ফেললো। রুহি এসে আয়ানকে ধরে ফেললো। শখ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। কি বলবে বা কি করা উচিত তার মাথায় কাজ করছে না। পুলিশ আব্রাহাম চৌধুরীকে নিয়ে গেল। রুহি ডক্টরকে ফোন করে আসতে বলল। শুভ আর ফিয়াজ মিলে আয়ানকে রুমে নিয়ে গেল। একটু পরে ডক্টর আসলো। আয়ানকে দেখে বলল, অতিরিক্ত ভেজার কারণে শরীর থেকে জ্বর বাড়ছে, আবার কমছে। এটা খুব খারাপ। মানসিক চাপ আর চিন্তা থেকে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, একটু পরে জ্ঞান ফিরে আসবে। জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিবেন, আর আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, নিয়ে নেবেন। আর যতটা পারবেন ওনাকে চিন্তামুক্ত রাখবেন, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। বলেই ডক্টর চলে গেল। আয়ান ভিজলো কখন? আর সব, তুমি মা হতে চলেছ, এত বড় সংবাদ আমাদের থেকে লুকিয়ে গেলে। আসলে আপু, আমি ভাবছিলাম উনি আমাকে রেখে চলে গেছেন, আমি ওনাকে বলবো না, এটাই ওনার শাস্তি। কিন্তু দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম আয়ান এত সহজে সব কিছু মেনে নেওয়ার ছেলে না। আমি তোমাকে দোষ দিচ্ছি না বোন, তুমি তোমার দিক থেকে ঠিক আছো, কিন্তু এত বড় খবর লুকিয়ে রাখা তোমার একদম ঠিক হয় না। তুমি জানো
একটা ছেলের জন্য এটা কত বড় উপহার। আচ্ছা তুমি বলো, আয়ান কি তোমার খারাপের জন্য তোমার থেকে দূরে সরে গিয়েছিল? আপু উনি তো আমাকে বলে যায়নি, আমি কি করে জানবো? আমাকে বলে গেলে আমি এত কিছু করতামই না। আচ্ছা রুই আপু, বাদ দাও, এখানে যা কিছু হয়েছে আমাদের কোনো হাত নেই। আমরা সবাই পরিস্থিতির শিকার। আয়ান আস্তে আস্তে করে চোখ মেলে তাকালো, তারপর রুহিকে উদ্দেশ্য করে বলল, আপু, এক গ্লাস পানি দাও তো। রুহি আয়ানকে পানি খাইয়ে দিল। আয়ান শখের দিকে একবারও তাকাচ্ছে না। অন্য সময় হলো বকবক করে শখের মাথা খেয়ে ফেলতো। বড্ড অভিমান জমেছে মরে। শখ কি করে পারলো তার বাবা হওয়ার খবর তার কাছ থেকে লুকিয়ে রাখতে? রুহি সবাইকে ইশারা করলো, সবাই বাইরে চলে আসলো। শখ এখনো দাঁড়িয়ে আছে। আয়ান উঠে এসে কোনো কথা না বলে শখের হাত ধরে রুমের বাইরে বের করে দিল। শখ কম যায় কিসে, সোজা রুমের মধ্যে এসে শুয়ে পড়লো। আয়ান শান্ত হয়ে শখের দিকে তাকিয়ে আছে। আমি জানি আমি অনেক সুন্দর, এভাবে নজর দিবেন না, চোখ লেগে যাবে। বেরিয়ে যাও। কোথায় যাব? আমি জানি না। তাহলে আমিও যাব না। শখ দেখো, আমাকে রাগাবে না। স্যার দেখুন, আমার মাথা খারাপ করে দিবেন না একদম। শখ, আচ্ছা স্যার, আপনার বাবা কি সুন্দর গেম খেললো, আমিও যদি আপনার বাবার মতো গেম খেলি, আপনি সত্যিটা না জেনে আপনার বাবার কথা শুনে আমাকে মেরেছিলেন, আর আপনার বাবা তো আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছে। এখন যদি আমি আপনার বাচ্চাটাকে মেরে ফেলি, আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেই, তাহলে কেমন হবে? আপনি যদি আপনার ভাইয়ের খুনির মেয়েকে মারতে পারেন, তাহলে আমি কেন আপনার বাবা মায়ের খুনির ছেলের সন্তানকে মারতে পারবো না? একটা কাজ করো শখ, ভালো হবে। আমার রাগটা কেন আমার বাচ্চার উপরে দেখাবে? তুমি আমাকে বিষ দিয়ে মেরে দাও। আমার বাবা তোমার বাবা মাকে খুন করছে, ওর বাবা তো কিছু করে নাই, তাহলে শাস্তি কেন ও পাবে? শখ তো অবাক আয়ানের কথায়। সে ভেবেছিল আয়ান হয়তো রেগে তাকে থাপ্পড় বসিয়ে দেবে। এমন কথা বলবে কল্পনা করতে পারেনি শখ। আপনি এইভাবে কেন কথা বলছেন? তাহলে কিভাবে কথা বলবো? যাও, তুমি চলে যাও, আমার ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। আমি থাকলে কি হবে? আমিও ঘুমোবো। তুমি না থাকতে চাও না আমার সাথে? আমাকে দেখলে তোমার ঘৃণা হয়? এখন কেন থাকবে? তাছাড়া আমি তোমার বাবা মায়ের খুনির ছেলে, আমার সাথে কেন থাকবে বলো তো? যাও, নিজের মতো করে জীবনটা সাজিয়ে নাও। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। যাও। রাগ করে বলছেন কেন? ভালোবেসে বলেন, বউ তুমি চলে যাও। মজা ভালো লাগছে না, তুমি যাও তো। শখ উঠে এসে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আয়ান শখকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভয়ে জোর দেখাচ্ছে না। ভুলবশত যদি পেটে লেগে যায়। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি ছাড়া আমার কে আছে বলেন তো? আপনাকে ছেড়েই বা আমি কার কাছে যাব বলেন? আপনি যদি আমাকে রাখতে না চান, তাহলে সত্যি আমি চলে যাব। জোর করে কারো কাছে থাকা যায় না। কথাগুলো বলতে বলতে শখের চোখে পানি চলে আসলো। আয়ানের থেকে সরে আসতে চাইলে আয়ান শখকে আরো শক্ত করে বুকের সাথে মিলিয়ে নিল। কিছুক্ষণ পর শখ নিজের কাঁধে গরম কিছু অনুভব করতে পারলো। এ কি, উনি কান্না করছে? আপনি কান্না করছেন কেন? আপনার কান্না করতে হবে না, চলে যাচ্ছি আমি। আয়ান কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কেন করলে শখ? আমি কি এতটাই খারাপ বলো যে তুমি আমার থেকে এত বড় সত্যিটা লুকালে? তুমি জানো না বাবা তোমাকে মারার জন্য কতটা পাগল হয়েছিল, তোমার ক্ষতি করার জন্য সব সময় তোমার পেছনে পড়ে থাকতো। তোমার যদি কিছু হয়ে যেত, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। তুমি জানো শখ, একটা ছেলে বাবা হবে, এটা নিয়ে তার কতটা স্বপ্ন থাকে। তুমি আমার সব কিছু ভেঙে দিলে শখ। আমি জানতাম নাকি আপনি আমার ভালোর জন্য করেছেন? আমাকে একটাবার বলতে পারতেন আপনি। আমি তোমাকে কিভাবে বলবো বলো? বাবা সব সময় আমাদের উপরে নজর রাখতো। বিশ্বাস না হলে দেখে আসো, আমাদের রুমে প্রতিটা কোণায় সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে আব্বু। বাহিরে গেলে ফলো করতো। এখানে থাকলে আমি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারতাম না। আপনি খুব খারাপ লোক, সত্যি আপনার বাজে লোক দুটো দেখিনি আমি আপনার মতো। আমার মতো বাজে লোকের সাথে তোমার সারা জীবন কাটাতে হবে। আমি থাকবো না, আমি এখনই চলে যাব। তোমার সাহস আছে যাওয়ার? এক পা নড়লে মেরে তক্তা বানিয়ে ফেলবো। আপনি তো এক্ষুনি বললেন আমাকে চলে যেতে, গিরগিটির মতো রং বদলান। আমি রাগ করে বলছি, তুমি যেতে চাইলে আমি যেতে দিব। এতটা ভালো ছিলামই না। এমনিতেই বর ছাড়া অনেকগুলো দিন কাটিয়ে দিয়েছি, আর পারবো না। আমি রাগ করছি, এখন আমি চলে যেতে পারবো, আর আপনি আমায় আটকাবেন না, হলে সত্যি সত্যি চলে যাব আমি। কি বউ রে বাবা, কোথায় আমি রাগ করবো তা না, উল্টা উনি রাগ করছেন।
আটকাবেন কিনা বলেন। আটকাবো না। ওকে, চলে গেলাম। যাওয়ার আগে আমার বাচ্চা আমাকে দিয়ে যাও। পারলে আমার পেট থেকে বাচ্চা বের করে আপনার পেটে ঢুকিয়ে নিন। আয়ান হেসে দিল, শখের সারা মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে। আমার না খুব খারাপ লাগছে শখ, আমি ঘুমাবো। তাহলে ঘুমিয়ে পড়ুন। তুমি চলে যাবে না তো আবার? আমাকে কথা দাও, আমাকে ছেড়ে যাবে না। কথা দিলাম যাব না, আপনি ঘুমিয়ে পড়ুন। আয়ান শখকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে আয়ান ঘুম থেকে আগে উঠে পড়লো, ফ্রেশ হয়ে এসে শখকে জাগিয়ে দিল। কি হয়েছে, ছুটির দিনে এভাবে সকাল সকাল গরুর মতো চিৎকার কেন করছেন? কি বললে আমি গরু? তা না হলে কি? তুমি তাহলে গরুর বউ? আপনার মাথা। তোমার মুন্ডু, কথা কম বলো। রেডি হয়ে নাও, আমাদের এক জায়গায় যেতে হবে। ছুটির দিন না হলে আমার সময় কোথায়? আপনার শরীর কেমন আছে দেখি। আয়ানের কপালে হাত দিয়ে বলল, আচ্ছা বউ, তুমি এত নিরামিষ কেন বলো তো? সকাল সকাল বরকে কাছে পেয়েছো, কোথায় আদর করবে তা না করে তুমি দেখছো জ্বর কমছে নাকি? তাহলে কি দেখব? আমার ঠোঁট কি তোমার চোখে পড়ে না? কি সুন্দর গোলাপি ঠোঁট আমার, 10-12টা চুমু খেতে পারো না? আপনি একটা আস্ত অসভ্য লোক, দিন দিন আরো বেশি অসভ্য হচ্ছেন। 2 দিন পরে বাচ্চার বাপ হবেন, ভালো হয়ে যান। আসবো? আপু, তুমি সব সময় ভুল সময় আসো। বউয়ের সাথে একটু রোমান্স করবো, সবসময় বিরক্ত করো। আর দিব একটা থাপ্পড় লাগিয়ে। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। বড় বোন হই আমি তোর। তোমার আর ভাইয়ার রোমান্টিক মুহূর্তে আমি কখনো বিরক্ত করছি? তাহলে তুমি কেন করলে? রুহি আয়ানকে হালকা করে থাপ্পড় লাগিয়ে দিল। আম্মু, আমিও মামার মতো পাগল হতে চাই আর বউয়ের সাথে রোমান্স করতে চাই। আচ্ছা আম্মু, রোমান্স কি, কেমনে করে এটা? জিসারের কথা শুনে সবাই বড় বড় চোখ করে তাকালো। দেখলি তো, তোরা যদি এমন করিস তাহলে বাচ্চারা কি শিখবে? বউকে কি করে ভালোবাসতে হয় শিখে নিবে, কাজে আসবে আপু। কিন্তু আমার বউ, তোমার বউয়ের জন্য চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছে। তোমার বউকে বলো একটু ভালো করে কথা বলতে আমার বউয়ের সাথে। তোমার বউ আর তোমার সাথে কোনো কথা নেই, চলে যাও। দুজন আমার সাথে বেইমানি করেছো একদম। শখ, ফিয়াজ ভাইয়াকে ভুল বুঝো না। ভাইয়া আমাকে সব কিছুতে সাহায্য করেছে। ভাইয়া যদি আমাকে না সাহায্য করতো তাহলে আমি এত কিছু করতে পারতাম না। আচ্ছা ভাইয়ার কথা বাদ দিলাম, কিন্তু আয়েশা ওর বেস্ট ফ্রেন্ড ছিল না? নিজের বোন ভাবতাম ওকে আমি, কিন্তু আমাকে না বলে ভাইয়ের সাথে এত বছর রিলেশনে ছিল, বিয়েও করেছে, আর আমি জানি না। আমাকে ভুল বুঝিস না রে বোন। ভাইয়ার স্মৃতি ফিরে আসার পরে ভাইয়া আমাকে ভুলে গিয়েছিল। ডক্টর বলেছিল ভাইয়ার স্মৃতি ফিরতে সময় লাগবে। নিজের ভালোবাসার মানুষ যখন চিনতে পারে না, কি অবস্থা হতে পারে একটাবার ভাবছিস? ভাইয়া যখন আবার আমার কথা মনে করতে পারে, তখন আমি ভাইয়াকে হারানোর ভয়ে বিয়ে করে ফেলি। প্লিজ আমাকে মাফ করে দে। আমি মাফ করে দিলাম, কিন্তু নিজের স্বামীকে ভাইয়া বলে কোন পাগল? তুমি যেভাবে আমাকে স্যার বলো, তুমি এক পাগল, তোমার বান্ধবী আরেক পাগল। আয়ানের কথা শুনে সবাই হেসে দিল। শখ রেগে গিয়ে আয়ানের দিকে তাকালো। ভাইয়া রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। আয়ান ফিয়াজকে উদ্দেশ্য করে বলল। আয়েশা শখকে জড়িয়ে ধরে বলল, আমার ওপরে এখনো রাগ করে আছিস সোনা? তোকে কথা দিলাম ময়না পাখি আমার, আর কোনোদিন তোর থেকে কিছু লুকিয়ে রাখবো না। কান্না করতে করতে বলল, আমার বউ আমি এখনো আদর করতে পারলাম না, আর একজন আসছে ভাগ বসাতে। ঢং দেখলে বাঁচি না। এবার ছেড়ে দিয়ে, আমার বউ ওটা তোর না। মনে মনে বলল আয়ান। শখকে জড়িয়ে ধরে বলল, হয়েছে, যা, ঢং করতে হবে না। সত্যি আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু তুই আমার বোন হোস, তাই তোর উপরে রেগে থাকতে পারি। এটা ভেবে আরো খুশি হয়েছি, এখন তুই আমার ভাইয়ের বউ হয়ে গিয়েছিস, আর সারা জীবন আমার পাশে থাকতে পারবি এখন থেকে। শখ বেশি হয়ে যাচ্ছে না? সারা জীবন পাশে থাকার জন্য আমি আছি, শুধু শুধু তোমার ভাইয়ার বউটাকে কষ্ট দেওয়ার মানে আছে? আয়েশা যাও, নিজের বরের কাছে যাও, আমার বউটাকে ছাড়ো এখন। শখ বোন, আমি পড়া পড়া গন্ধ পাচ্ছি। কিছু একটা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। শুধু তুমি না, আমরা সবাই পাচ্ছি। আম্মু, আমি পাচ্ছি না, তোমরা কি করে পাচ্ছ? তুমি খুব পাকা হয়েছো জিসান। চলো খাবে, সবাই চলে আসো, আমি খাবার রেডি করছি। আস্তে আস্তে সবাই চলে গেল। শখ যেতে লাগলে আর শখের হাত ধরে ফেললো। তুমি কোথায় যাচ্ছ? নিচে। আদর করে না দিলে কোথাও যেতে দিব না। ওই আয়েশাকে এত ভালোবাসার কি আছে? হ্যাঁ, আমার বউ আমি ভাগ পাই না, আবার ও এসে আমার বউয়ের থেকে কত ভালোবাসা নিয়ে গেল। আমাকে একটু ভালোবেসে দিবে না বউ? এত ঢং করা কোথা থেকে শিখলেন?
তোমার থেকে। আমি আর কিছু বলতে পারলো না শখ। আয়ান শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বুকের সাথে মিশিয়ে রাখলো। আগামী 24 ঘন্টার মধ্যে আপনাকে এই বাড়ি, গাড়ি, কোম্পানি, শখ আর পিয়াজ ভাইয়াকে বুঝিয়ে দিয়ে বাসা ত্যাগ করার নোটিশ দিয়ে এসেছি কোর্ট থেকে। বাড়ি গাড়ি ছাড়াতে হবে মানে? আমার বাড়ি, আমার গাড়ি, কোম্পানি আমি কেন ছাড়তে যাব? এটা আপনার বাসা না জান্নাত চৌধুরী, এটা শখ আর ফিয়াজ ভাইয়ার বাসা। এটা আপনি ভালো করেই জানেন। আয়ান, আমি তোর বড় বোন, এটা তোর কেমন ব্যবহার? হাহা, হাসালেন। আপনি আমাদের কোনোদিন নিজের ভাই বোন মনে করছেন? যাদের জিনিস তাদের ফিরিয়ে দিন। সোজা পথে কথা না শুনলে আঙ্গুল কিভাবে বাঁকাতে হয় তা আমার ভালো করে জানা আছে। এই দেখুন কোর্টের নোটিশ। আমি আগে থেকে সব কিছু করে রাখছিলাম। আমি জানতাম আপনি সব কিছু এত সহজে মেনে নেবেন না। সবকিছু থেকে জান্নাত রেগে আয়ানের দিকে তাকালো। তোমাকে আমি দেখে নিব আয়ান। বলেই রেগে গটমট করে চলে গেল জান্নাত। কতদিন পরে আবার নিজের বাসায় আসলাম। এখানে আমার ছোটবেলা কেটেছে। বাবা মার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। বলতে বলতে চোখের পানি চলে আসলো ফিয়াজের। আচ্ছা, আমাদের বাসার নাম ছিল শখের কুঁড়ে ঘর। চেঞ্জ করে ফেলছে জান্নাত আপু। বাবা শখের সাথে নাম মিলিয়ে খুব শখ করে নামটি রেখেছিল। তুমি মন খারাপ করো না ভাইয়া, আবার সব কিছু নিজেদের মনের মতো করে নিবে। ভাই এটা আমাদের বাসা, এখানে বাবা মা থাকতো। শখ খুশি হয়ে পুরো বাসা ঘুরে দেখছিল। শখের খুশি থেকে আয়ানের বেশ ভালো লাগছে। মেয়েটা কতদিন পর এভাবে হাসছে। এভাবেই সুখে দেখে কেটে যায় 4টি মাস। বেশ ভালোই চলছে সবার জীবন। সবাই আগের থেকে স্বাভাবিক হয়ে গেছে। এর মধ্যে শখের এইচএসসি পরীক্ষা এসে হানা দিয়েছে। শখের 7 মাস চলছে। শখে প্রতিদিন পড়াশোনা করতে হয়। আয়ান নিজে শখকে পড়াশোনা করায়। 2 দিন পরে শখের পরীক্ষা। আয়ান শখের যত্নের কোনো কমতি রাখে না। আয়ান রুমে 1 গ্লাস দুধ নিয়ে প্রবেশ করলো। শখ এদিকে আসো, তাড়াতাড়ি খেয়ে পড়তে বসবে। প্রতিদিন দুধ খেতে আমার ভালো লাগে না, আমি যাব না। কেমন গন্ধ পায়, বমি পায় আমার। এমন করলে চলবে না বউ। তুমি যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করো তাহলে বাচ্চা সুস্থ থাকবে কি করে? শখের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আয়ান। আপনার জন্য পারি না। সবসময় আমার পেছনে পড়ে থাকেন কেন আপনি? শখে এটা, শখ ওটা খাও, এটা খাও, এগুলো করে করেই তো সারাদিন পাগল করে দেন। আমি আমার বউয়ের পেছনে পেছনে ঘুরবো না, তাহলে অন্যের বউয়ের পেছনে পেছনে ঘুরবো? বউ বাচ্চা আমার, তাহলে তাদের দায়িত্ব আমার। তুমি বউয়ের মতো থাকবে, একদম বেশি কথা বলবে না আমার উপরে। বেশি কথা হয়ে গেছে। আপনি বরের মতো থাকবেন। আপনি কেন আমায় জ্বালাতন করবেন না তো? আমাকে কপি করছো? নিজের যোগ্যতায় কিছু আবিষ্কার করো। সব জায়গায় টিচারগিরি আপনার। আমি মানেই বর আর বর মানেই আমি, একই হলো। শখের কথায় আয়ান হেসে দিল। হয়েছে, অনেক পাকা পাকা কথা হয়েছে। এবার খেয়ে নাও তো পাখি। শখের কপালে চুমু খেয়ে বলল। শখ নাক চেপে ধরে খেয়ে ফেললো। তারপর আয়ান বিছানায় বই নিয়ে বসে পড়লো। শখের পেট নিয়ে বসে থাকতে সমস্যা হয়, তাই বিছানায় আয়ানের বুকে শুয়ে শুয়ে পড়ে শখ। আয়ান শখের চুলে বিলি কেটে দেয়। এতে শখের বেশ ভালো লাগে। শখ গিয়ে আয়ানের বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আয়ান শখের হাতে বই ধরিয়ে দিল। শখ বিরক্ত হয়ে পড়া শুরু করে দিল। আয়ান শখের মাথায় বিলি কেটে দিচ্ছে, মাঝে মাঝে কপালে চুমু এঁকে দিচ্ছে। এভাবেই শখের পরীক্ষা শেষ হয়ে গেল দেখতে দেখতে। পরীক্ষার 1 মাস আয়ান শখকে খুব যত্ন সহকারে নিয়ে গেছে। সঠিক সময় বাসায় নিয়ে আসছে। পরীক্ষার হলে শখকে রেখে আসার সময় পার্সোনালভাবে হলের টিচারদের বলে আসছে। সকাল থেকে শখ জেদ ধরে বসে আছে রহিম কাকার ফুচকা খাবে। আয়ান বলেছে এনে দেবে, কিন্তু তাতেও সে রাজি না। রহিম কাকার দোকানে গিয়ে খাবে। এই অবস্থায় আয়ান শখকে নিয়ে বাইরে যেতে দিন নারাজ, কিন্তু শখ যাবেই যাবে। শখ পাখি আমার, লক্ষ্মী সোনা বউ আমার, পাগলামি করে না। আমি তোমাকে রহিম কাকার ফুচকা এনে দিব। দরকার পড়লে রহিম কাকাকে এখানে নিয়ে আসবো, কিন্তু সন্ধ্যাবেলা তোমার এত দূর যাওয়া লাগবে না। কোথায় এত দূর বাসার কাছে? আপনি আমাকে নিয়ে যাবেন না। আপনি আমাকে ভালোবাসেন না। আমি যাব, কতদিন যাই না। আপনি আমাকে নিয়ে যাবেন কিনা বলেন। মেয়েটা যখন বায়না ধরেছে নিয়ে জানা, যেতে কতটুকু সময় লাগবে? তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আয়। যদিও আমি এই সন্ধ্যাবেলায় যাওয়া পছন্দ করছি না, বললেন নীলিমা চৌধুরী। কতদিন পর নীলিমা চৌধুরীকে এভাবে কথা বলতে দেখলো আয়ান। আবরাম চৌধুরী যাওয়ার পরে সবসময় নিজের রুমের মধ্যে বন্দি রাখতো নিজেকে। কারোর সাথে খুব একটা কথা বলতো না, খুব বেশি একটা কথা বলতো না, কিন্তু কিছুদিন হলো খুব হাসি খুশি থাকেন। শখকে নিজের হাতে রান্না করে খাওয়ায়। আয়ান আর দেরি করে না, শখকে নিয়ে বেরিয়ে পড়লো। আয়ান শখের হাত ধরে আছে। শখও আয়ানের হাত শক্ত করে ধরলো। তা দেখে আয়ান হালকা হাসলো। অবশেষে
ফুচকার দোকানে এসে পৌঁছালো শখ আর আয়ান। আরে আয়ন বাবা, তোমরা কতদিন পরে আসলে? বৌমা কি পোয়াতে নাকি? হ্যাঁ কাকা, অনেক দিন পরে আসা হলো। ব্যস্ততার জন্য সময় হয় না কাকা আসার। তোমার বৌমার বাচ্চা পেটে 8 মাস চলছে কাকা। কি জেদ ধরেছে তোমার হাতের ফুচকা খাবে। বললাম আমি এনে দিব, শুনলো না, দোকানে এসে খাবে। এই সময়ে এমন একটু করবে, যা খেতে চাইবে বৌমাকে খাবে বাবা। রাত করে বের হওয়া ঠিক নয়, তাড়াতাড়ি চলে যাও বাবা। আমিও তাই বললাম। তোমার বৌমাকে কে শুনে কার কথা, তাড়াতাড়ি কয়টা ফুচকা বানিয়ে দিন। রহিম কাকা 1 প্লেট ফুচকা বানিয়ে দিল, শখ খাওয়া শুরু করলো। আয়ানকে দিল না, আয়ানের ঝালে অ্যালার্জি। আয়ান যদিও রহিম কাকাকে ঝাল কম দিতে বলেছে, কিন্তু আয়ান একদম ঝাল খেতে পারে না। শখের খাওয়া শেষ হলে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলো আয়ান আর শখ। অর্ধেক রাস্তায় এসে শখ বলে উঠলো, আমি আর হাঁটতে পারছি না, পেটে লাগছে। কেন? এখন কেন? আমি তোমাকে বারবার বলেছিলাম রাত করে আসার দরকার নেই। আমার কথা শুনলে না। কোথায় লাগছে আমাকে বলো। বেশি কষ্ট হচ্ছে? হসপিটালে নিয়ে যাব? আপনি এত পাগল হচ্ছেন কেন? আমার শুধু হাঁটতে সমস্যা হচ্ছে। আমি পাগল হব না তাহলে কে হবে? তোমার আরেকটা জামাই? একদম বাজে কথা বলবেন না। আমার আরেকটা জামাই কোথায় পেলেন? আমাকে একটা প্রেম করতে দেন নাই, সব সময় আমার পেছনে লেগে থেকেছেন আপনি। বেশ করেছি, সারা জীবন পড়ে থাকবো। আমিও চাই আপনি সারা জীবন আমার পেছনে পড়ে থাকেন। অন্য কারো দিকে তাকালে আপনার চোখ তুলে ফেলবো। কি সাংঘাতিক বউ আমার। বউ থাকতে অন্য কারো দিকে তাকাইতে যাব কেন? আমার বউ কি কোনো দিক দিয়ে কম নাকি? বলতে বলতেই শখকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো আয়ান। কি করছেন? নামায় কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হবে কেন? আমি মনে হয় এর আগে কোনোদিন আমার বউকে কোলে নেই নাই। নিয়েছেন, কিন্তু তখন আমি একটু শুকনো ছিলাম। এখন আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছি, সব আপনার জন্য হয়েছে। আমাকে বেশি বেশি খাইয়ে একদম মোটা বানিয়ে দিয়েছেন আপনি। বেশ করেছি, না হলে সবাই বলবে আয়ান তার বউকে খেতে দেয় না, না খাইয়ে রাখে। আপনি পারেনও বটে। তুমি আমার মান সম্মান কিছু রাখবে না। 2 দিন পরে বাচ্চার মা হবে, আর এখনো আমাকে আপনি স্যার বলে ডাকো। আমার কি দোষ? আমার অভ্যেস হয়ে গেছে, তাহলে কি করব? কিছু করা লাগবে না। সুন্দর করে বলো তো বউ, আয়ান আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে 2 হাত দিয়ে গাল চেপে ধরলো। কি হলো, গাল চেপে ধরলে কেন? কারণ এই কথা বলার জন্য আপনি আমায় থাপ্পড় মেরেছিলেন। সরি বউ, আমি তখন বাধ্য হয়ে মেরেছিলাম। আমাকে মাফ করে দাও, তোমার বলতে হবে না। পরে আর কেউ কোনো কথা না বলে বাসায় চলে আসলো। আয়ান ফ্রেশ হতে ওয়াশরুমে গেছে। শখ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যস্ত শহরটা দেখছে। ব্যালকনিতে থাকা ফুলের গাছে চোখ যায় শখের। সে আবারও মনে মনে ঠিক করে নিল আজ আবারও আয়ানকে প্রপোজ করবে। ফুলটা ছিঁড়ে নিল, আয়ানের জন্য অপেক্ষা করছে, কারণ শখ ভালো করেই জানে তাকে খুঁজে না পেলে আয়ান ব্যালকনিতে আসবে। ভাবতে ভাবতে আয়ান এসে শখকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমার বউটা এখানে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? আপনার বউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য সতীন খুঁজছে। শখ? কথাটা বলে শখের ঘাড়ে হালকা করে কামড় বসিয়ে দিল আয়ান। সাপের মতো কামড়াচ্ছেন কেন? কি বললে, আমি সাপ? শখের ঘাড়ে চুমু খেতে খেতে বলল, না নয়তো কি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কিছুটা ভয় নিয়ে বলল। শখ এবার আয়ানের দিকে ঘুরে তাকালো। আয়ান ভ্রু কুচকে তাকিয়ে আছে শখ কি বলবে তা জানার জন্য। শখ হাতে থাকা ফুলটা আয়ানের সামনে ধরে চোখ বন্ধ করে বলল, আমি তোমায় ভালোবাসি আয়ান। শখ আয়ানের কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখলো আয়ান ওর দিকে হা করে তাকিয়ে আছে। ওভাবে গরুর মতো হাঁ করে তাকিয়ে আছো কেন? আমি কি কোনো জোকস বলছি তোমায়? শখ তুমি বলছো? সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। আমি কখনো ভাবি নাই তুমি আমাকে আবার নিজে থেকে বলবে। কি নাটক শুরু করলে? ফুলটা ধরবে নাকি ফেলে দিব? শখের কথা শেষ হওয়ার আগেই আয়ান তাড়াতাড়ি করে ফুলটা নিয়ে শখকে নিজের সাথে একদম মিশিয়ে নিল। শখ আরেকবার বলো তো তুমি আমাকে ভালোবাসো। কথাটা শুনে আমার কি আনন্দ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমায় ভালোবাসি আয়ান, ভালোবাসি এতগুলা। আমিও তোমাকে অনেক ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। আমার সব অপূর্ণতার মাঝে তুমি আমার পূর্ণতা। শখ হালকা হেসে আয়ানের ঠোঁটে চুমু খেলো। আয়ান বড় বড় চোখ করে শখের দিকে তাকিয়ে আছে। বউ তুমি আমাকে চুমু খেলে? আমার বিশ্বাস হচ্ছে না। আরেকবার চুমু দিয়ে দেখাবে? না মানে আমার বিশ্বাস হচ্ছে না। আমার নিরামিষ বউ কবে থেকে এত রোমান্টিক হলো? শখ আয়ানের এমন কথা লজ্জা পেয়ে গেল। আমার রাগী টিচার যখন থেকে হাজব্যান্ড হয়েছে সেদিন থেকে। তবে রে বলেই আয়ান শখের ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দিল।
বেশ কিছুক্ষণ শখকে ছেড়ে দিয়ে বুকের সাথে মিশিয়ে দিল। এভাবেই কেটে গেল আরও 2 মাস। কথায় আছে না, খারাপ সময় থেকে ভালো সময় দ্রুত চলে যায়। বেশ সুখে কাটছিল সবার জীবন। আয়ান দেখো বাবু কি করছে, বললো সব। আয়ান দৌড়ে শখের পেটে কান পেতে দেখলো সত্যি। দুজনে বেশ খুশি হলো। আমার বাবা খুব তাড়াতাড়ি পৃথিবীতে চলে আসবে, আর মাত্র 3 দিন। তারপরে আমার বাবা আমার কাছে চলে আসবে। বলেই শখের পেটে চুমু খেলো আয়ান। তুমি ঘুমিয়ে পড়ো শখ, অনেক রাত হয়েছে। তুমি ঘুমোবে না? একটু পরে, কথা কম বলো। এরপর আয়ান শখকে ঘুমিয়ে দিয়ে ব্যালকনিতে চলে গেল। আজ বাবার কথা ভীষণ মনে পড়ছে। উনি যতই খারাপ হোক না কেন, উনি আমার বাবা। কেমন আছে? কথাটা ভাবতে মন খারাপ হয়ে গেল আয়ানের। কেন যেন ওই বাজে মানুষটার জন্য চোখ ভিজে আসছে আয়ানের। এসব ভাবতে ভাবতে কখন যে রাত অর্ধেক হয়ে গেছে সেদিকে খেয়ালই নেই আয়ানের। শখের পেটে হালকা ব্যথা অনুভব হওয়ায় জায়গা পেয়ে গেল শখ। পাশে তাকিয়ে দেখলো আয়ান নেই। সব ঘুঙ্গু চোখে উঠে ব্যালকনিতে গিয়ে আয়ানকে পেল। কাঁধে কারো স্পর্শ পেতেই পেছনে তাকিয়ে শখকে দেখতে পেয়ে শখকে জড়িয়ে ধরে কান্না করে দিল আয়ান। আয়ানের কান্না দেখে কিছুটা ভয় পেয়ে গেল শখ। অস্থির হয়ে বলল, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? আমায় বলো। শখ জানো, আজ বাবার কথা ভীষণ মনে পড়ছে। আচ্ছা এই ব্যাপার, মন খারাপ করো না তো। কাল গিয়ে বাবার সাথে দেখা করে এসো। কখনোই না, কোনোদিন ওই লোকের মুখ আমি দেখতে চাই না। তুমি উঠে এসেছো কেন? যাও ঘুমিয়ে পড়ো। শখের পেটে ব্যথাটা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। অবশেষে ও মা গো বলে চিৎকার দিয়ে নিচে বসে পড়ল শখ। আয়ান দ্রুত শখের কাছে আসলো, অস্থির গলায় বলে উঠল, পেটে ব্যথা করছে, প্রচন্ড ব্যথা করছে, সহ্য করতে পারছি না। মা গো, মরে যাব মনে হয়। একদম বাজে কথা বলবে না। বলতে বলতেই শখকে কোলে তুলে নিল। তারপর নিচে এসে তার মাকে ডেকে তুলল। আয়ান, আমার মনে হয় শখের প্রসব ব্যথা উঠেছে। দেরি না করে হসপিটালে নে মেয়েটাকে। এর আগেও তো ব্যথা হতো মা। তুই আমার থেকে বেশি জানিস। তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বল। শখ এদিকে চিৎকার করেই যাচ্ছে। তাড়াতাড়ি গাড়ি বের করে শখকে হসপিটালে নেওয়া হলো। আমি মনে হয় আর বাঁচবো না। আমি ব্যথা সহ্য করতে পারছি না আয়ান। আমি যদি মরে যাই তাহলে আমায় মাফ করে দিও তুমি। একদম বাজে কথা বলবে না শখ, আমি আছি না। আমি থাকতে তোমার কিছু হবে না। আমি তোমার পাশে সব সময় আছি। ওটিতে যাওয়ার আগে আয়ান শখকে ভরসা দিল। শখ বলেছিল, তুমি আমার সাথে যাবে। আমার না খুব ভয় করছে, কিন্তু ডক্টর অ্যালাউ করেনি আয়ানকে। আয়ান অস্থির হয়ে বসে আছে, পাগলের মতো ছটফট করছে। তা দেখে নীলিমা চৌধুরী বললেন, বাবা এত চিন্তা করো না, আল্লাহ আছেন, ওনার উপরে ভরসা রাখো। যদি পারো 2 রাকাত নফল নামাজ পড়ে আসো, আর শখের জন্য দোয়া করে আসো। আয়ান মায়ের কথা মতো নফল নামাজ পড়ে আসলো। মাথায় হাত দিয়ে বসে আছে। প্রায় 1 ঘন্টা পরে ওটি থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। তা দেখে আয়ান আরো অস্থির হয়ে পড়ল। একটু পর একটা নার্স এসে আয়ানের কোলে বাচ্চা তুলে দিয়ে বলল, কনগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, আপনি ছেলের সন্তানের বাবা হয়েছেন। আমার ওয়াইফ কেমন আছে? ডক্টর এগিয়ে এসে বলল, চিন্তা করবেন না, আপনার ওয়াইফ আর বাচ্চা দুজনেই সুস্থ আছে। একটু পরে আপনার ওয়াইফকে কেবিনে দেওয়া হবে, দেখা করে নেবেন। ডক্টরের কথায় আয়ান কিছুটা শান্তি পেল। বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে পুরো মুখে চুমু খাচ্ছে আয়ান। ছেলে পাগলামি দেখে নীলিমা চৌধুরী বলল, আমার নাতিকে আমাকেও একটু দিস। সবাইকে খবর দে আয়ান, বাসায় গিয়ে সবাইকে মিষ্টি মুখ করাবো। আয়ান খুশি হয়ে তার বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দিল। শখকে কেবিনে দেওয়া হয়েছে। আয়ান শখের কাছে আসলো, শখের পাশে বসে কান্না করতে শুরু করলো। হাতে গরম পানির স্পর্শ পেতেই শখ চোখ খুলে মেলে তাকালো। একে তুমি কান্না করছো কেন? তুমি বাজে কথা বললে কেন? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। তোমার কিছু হলে আমি মরেই যেতাম। একদম বাজে কথা বলবে না। দেখো আমার কিচ্ছু হয়নি, আল্লাহর রহমতে আমি ঠিক আছি একদম। আয়ান শখের কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বেবিকে দেখেছো? দেখছি। কার মতো হয়েছে? একদম আমার শখ পাখির মতো হয়েছে। তাই বুঝি? শুধু আমার মতো হয়েছে, তোমার মতো হয়নি? হ্যাঁ, আমার মতো হয়েছে কিছুটা। বলেই দুজনে হেসে দিল। সবাইকে খবর দিলে সবাই এসে শখকে দেখে যায়। সবার খুশির কোনো সীমা নেই। রাহেলা বেগম শখের কাছ থেকে মাপ চেয়ে নিয়েছে। মিহু আয়াসকে মেনে নিয়েছে। মিহুর মা মিহুকে বুঝিয়ে আয়াসের কাছে পাঠিয়েছে। মুনতাহা 4 মাসের প্রেগনেন্ট, আয়েশা 2 মাসের প্রেগনেন্ট। মিহু আর মিহুর মা মাপ চেয়ে নিয়েছে শখ আর আয়ানের কাছ থেকে। শুভ আর মুনতাহাকে নিজের বাসায় নিয়ে গেছে শুভর আম্মু। আজ শখকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে। রুহি, আয়ান, ফিয়াজ, আয়েশা এসেছে নিতে। আয়ানদের বাসায় সবাই অপেক্ষা করছে।
শখ বাসায় আসতে সবাই বাচ্চা নিয়ে ভাগাভাগি শুরু করে দিল। কার বেশি অধিকার, কার কম অধিকার, কে বেশি নেবে, কে কম নেবে। সবাই মিলে বাচ্চার নাম রাখলো আদিল চৌধুরী। পরে হুজুর দেখে ভালো নাম রাখবে। চৌধুরী পরিবার খুশির মেলা বসেছে আজ। এভাবেই কেটে যায় দেখতে দেখতে আরো 6টা মাস। আজ আদিলের মুখে ভাত হয়েছে। ছেলেটা বড্ড তাদের দাদি ভক্ত হয়েছে, দাদিকে ছাড়া কিচ্ছু বোঝে না। এতে অবশ্য নীলিমা দুইজন ভালোই হয়েছে, ওনারা মন খারাপ থাকে না, নিজেকে একা লাগে না। ছেলেকে খাইয়ে দিয়ে দাদির কাছে রেখে এসছে শখ, রাতে আবার নিয়ে আসবে। আয়ান সে সকালে কলেজে বেরিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, আসার নামে কোনো খোঁজখবর কিছুই নেই। সারাদিন খুব খাটাখাটো নিয়ে গেছে। শখ ফ্রেশ হয়ে গাল ফুলিয়ে বসে আছে। সন্ধ্যা পার হয়ে গেছে, এখনো কি আশা লাগে না বেচারা? হ্যাঁ, কি মশাই কি করেন বাইরে? এখন আর বউয়ের কথা মনে পড়ে না? এসবই ভাবছে শখ। আয়ান এসে সোজা তার মায়ের রুমে চলে যায়, বাচ্চাকে আদর করে মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে আসে। আয়ান, তোর কপালে আজ দুঃখ আছে, বউ খুব রেগে আছে। আয়ান কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে শখের পাশে বসলো। শখের হাতে হাত রাখতেই শখ সাপের মতো স্যাপ করে উঠলো। একদম ছুবে না, যেখানে ছিলে সেখানেই চলে যাও। আসলে কেন? আজ রাতে থেকে আসলেই তো পারতে। আয়ান শখকে জড়িয়ে ধরে বলল, বাপরে, বউ আমার কি রেগে আছে। আরে শোনো না বউ, কি হয়েছে? তোমার জন্য উপহার আছে। বলেই লাল টকটকে অনেকগুলো গোলাপ ফুল বের করে শখকে দিল। শখ খুশি হয়ে বলল, এগুলো আমার জন্য? ওয়াও, সত্যি তুমি অনেক কিউট। বলেই আয়ানের গালে চুমু খেলো শখ। চুপ, একদম কথা বলবে না। আয়ান শখকে কোনো কথা না বলে কোলে ধরে নিল। আয়ান শখকে ছাদে নিয়ে আসলো। কি সুন্দর চাঁদ উঠেছে আজ আকাশে, চারিদিকে আলো ছড়িয়ে দিয়েছে, খুব মনোমুগ্ধকর পরিবেশ। আয়ান শখকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ দুজনকে অনুভব করার পর আয়ান শখের কপালে চুমু খেয়ে বলল, দোলনায় বসবে বউ। আয়ানের কথায় শখ সম্মতি জানালো। দোলনায় বসে শখ আয়ানের কাঁধে নিজের মাথা রাখলো। আয়ান শখকে আরো নিজের সাথে মিশিয়ে নিল। আমি তোমাকে ভীষণ ভালোবাসি বউ। আমিও ভালোবাসি আমার একটা মাত্র জামাইকে। আমার ছেলের একটা বোনের খুব দরকার, তাই না বলো বউ? আমার ছেলেটা ভীষণ একা। আয়ানের কথায় শখ লজ্জা পেয়ে আয়ানের বুকে মুখ লুকালো। আয়ান হালকা এসে শখের কপালে চুমু খেলো। শখ মাথা তুলে আয়ানের কাঁধে মাথা রাখে। আয়ান আর শখ চাঁদের সৌন্দর্য উপভোগ করতে লাগলো। তোমার সাথে 1000 বছরের সৌন্দর্য উপভোগ করলেও বিরক্ত লাগবে না শখ? বলেই শখকে নিজের সাথে মিলিয়ে নিল আয়ান।